There's a very famous quote from Ralph Emerson: "Do not go where the path may lead, go where there is no path and leave a trail instead." And the same lines have been beautifully penned by Ramdhari Singh Dinkar and Rashmi Rathi. सच है विपत्ति जब आती है कायर को ही दहलाती है, सच है विपत्ति जब आती है कायर को ही दहलाती है, सूरमा नहीं विचलित होते, क्षण नहीं धीरज होते, विघ्नों को गले लगाते हैं, कांटों में राह बनाते हैं, मुंह से कभी उफ न कहते हैं, संकट का चरण न खोते हैं, जो आ पड़ता है उसे वो सहते हैं, उद्योग निरत वे रहते हैं. From one step to something far larger than itself, a movement that now carries thousands forward. This isn't just the growth, this is intent, this is resilience, this is a will that refused to bend, because stories like these are not written by chance, they are written by courage, again and again. So today, we are not just listening to a journey, we are stepping into something that continues to grow with every student, every dream, every life it touches. This isn't just a conversation, this is the revolution. Today, I'm very excited to sit across the man who has created a legacy of 40 plus years in the education and changed the landscape of education in Eastern India. Every household in Bengal and now globally is aware of Rice Adamus Group. By the way, viewers, those of you who know the full form of Rice, please do comment in the comment box. Please welcome our guest, the Chairman Chancellor of Rice Adamus Group, Professor Samit Ray. So please. So we welcome you to our podcast channel, The Perspective Shift. থ্যাংক ইউ। স্যার, রাইস শুরু হওয়ার আগে আপনার জীবন কেমন ছিল? দেখুন, সেই সময়টা হচ্ছে আমার শৈশবকাল বা পড়াশোনার সময়। আরও 10টা পরিবারের ছেলেমেয়ে যেভাবে বড় হয়েছে, মধ্যবিত্ত পরিবারের যে পরিবেশ, তার মধ্য থেকে আমার বড় হওয়া এবং সেই সময়ে খেলাধুলা করা, একই সাথে পড়াশোনা করা এবং বাবা মার শাসন। আর সেই সময় তো শুধু বাবা মার শাসন ছিল না, পাড়ার যারা মাসি পিসি সবাই ছিলেন, তারাও হচ্ছে আমাদের দেখবার জন্য বা গাইড করার জন্য ছিলেন। তাই স্বাভাবিকভাবে জীবন যেভাবে আরম্ভ করা যায়, ঠিক সেই রকমভাবেই আমার জীবনও শুরু হয়েছিল। স্যার, আপনার কি সেই নির্দিষ্ট মুহূর্তটা মনে আছে যখন মনে হয়েছিল আমাকে নিজের কিছু গড়ে তুলতে হবে? নিশ্চয়ই মনে আছে, কারণ আমি খুব ভাগ্যবান। কর্মজীবনের প্রথমেই এমন ব্যক্তিত্বের সান্নিধ্যে আসি যারা ভীষণভাবে নিজেরা পড়াশোনার জগৎ থেকে এসেছিলেন এবং কিছু করার চেষ্টা করছিলেন, এবং সেই করাটা শুধুমাত্র নিজের জন্য নয়, সমাজের জন্য করা। এবং প্রথম দিকে আমার মনে হয়েছে যে জীবন মানে শুধুমাত্র বয়ে বেড়ানো কটা বছর নয়, কিন্তু কারণ আমার যারা আত্মীয় স্বজনরা ছিলেন, পরিচিত লোকেরা ছিলেন, তাদের মধ্যে অনেকেই ছিলেন স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আবার অনেকে পড়াশোনার ক্ষেত্রেও ভীষণ একটা দৃষ্টান্ত তৈরি করেছিলেন। তো সেইখান থেকে আমার মনে হয়েছিল যে নিশ্চয়ই পড়াশোনা করতে হবে, পড়াশোনার সাথে সাথে এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যাতে কমিটমেন্ট টু দ্য সোসাইটি এবং মানুষের জন্য ভালো হয়। এই চিন্তাভাবনাটা সবসময়ই আমার কাজ করেছে। আপনার কি সেই নির্দিষ্ট মুহূর্তটা মনে আছে যখন মনে হয়েছিল আমাকে নিজের কিছু গড়ে তুলতেই হবে? দেখুন, এইরকমভাবে তো কখনো একেবারে জীবনের প্রারম্ভে কখনোই কেউ ঠিক করে বলতে পারে না যে আমি এই পথে যাব। অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য স্পিরিট অফ মাইন্ড। বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে সেই স্পিরিটটা চেঞ্জ হয়। তার অবশ্যই গ্র্যাজুয়েশনস করার পর বা ইউনিভার্সিটির প্রান্তে এসে আমাদের লক্ষ্য ছিল যে জীবনে কীভাবে প্রতিষ্ঠিত হব, এবং এই প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রফেশনালি যে কোনো জায়গায় জয়েন করা, সেটাও একটা অবশ্যম্ভাবী ছিল। কিন্তু যখন 2-3 বছর চলে গেল, তখন আরও দেখতে আরম্ভ করলাম জগৎটা কী, এবং এই জগতে এমন কিছু লোককে আমি দেখলাম বিশেষ করে, যারা ব্যক্তিগতভাবে ভীষণ সফল, কেউ আবার ইনস্টিটিউটে ভীষণভাবে সফল, কখনো আবার যে চাকরি জীবনে কেউ কোনোভাবে সফল। কিন্তু নিজস্ব ধ্যান ধারণায় যখন কোনো প্রতিষ্ঠান বা কিছু আরম্ভ করা যায়, তার মধ্যে যে স্বাধীনতা রয়েছে এবং তার জন্য যে ডিরেকশন দরকার, সেটা আস্তে আস্তে আমার মধ্যে আসতে আরম্ভ করলো, এবং সেইখান থেকেই মনে হতে আরম্ভ করলো যে না, তাহলে এটাকে যদি ওই জায়গায় নিয়ে যাওয়া যায় বা ওই ভাবনাকে যদি প্রসারিত করা যায়, তাহলে একটা ভালো জিনিস হতে পারে। এবং সেটা আরম্ভ হয়েছিল। আরম্ভ না হলে পরে 23 বছর বয়সে কীভাবে কী হচ্ছে এই জিনিসটা আমি আরম্ভ করতে পারলাম।
এটা কি আপনার উচ্চ আকাঙ্ক্ষা ছিল নাকি একেবারেই প্রয়োজনের তাগিদ ছিল? না দেখুন, উচ্চাকাঙ্ক্ষা ঠিক আমি বলবো না। কারণ যে ভাবনাটা আমার মধ্যে এসেছিল আর কি তখন যখন আমি আরম্ভ করি, কারণ তখন আমি চাকরি করি। চাকরি করার সময়ে এই ভাবনাটার একটা বলবো একটা পুরোপুরি অ্যাক্সিডেন্ট। কেন অ্যাক্সিডেন্ট? কারণ এটা তো প্রথমেই ঠিক করিনি যে এদের প্রতিষ্ঠান আরম্ভ হবে, ছেলেমেয়েদের পড়াবো। এবং আমি অনেক সময় অনেক বইয়ে লেখার ক্ষেত্রে আমি বলেছি যে আমি ম্যাথমেটিক্স অনার্স নিয়ে রামকৃষ্ণ মিশনে ভর্তি হই। আই ওয়াজ সো ইনফ্লুয়েন্সড বাই দ্য শকুন্তলা দেবী যে অঙ্ক কীভাবে না দেখে করা যায়, দ্রুত করা যায় আর কি। এবং সেটা আমি এক্সারসাইজ করতে আরম্ভ করি এবং কলেজ জীবনে প্রায় এরকম 350 রকমের প্রসেস যখন আমি বার করলাম, আনফর্চুনেটলি আমার ম্যাথমেটিক্স অনার্স ভালো লাগলো না, দেন ফিজিক্স অনার্স। এবং ফিজিক্স অনার্স নিয়ে পাস করার পর যখন কম্পিউটার সায়েন্স পাঠ করার পর যখন আমি চাকরি করি আর কি, তখন হঠাৎ পাড়ার কিছু ছেলেমেয়ে আমার কাছে আসে যে আপনি অঙ্কে ভালো, অথবা আপনি আমাদেরকে, আমরা ব্যাংকে পরীক্ষায় বসছি, একটু সাহায্য করুন। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি দেখি যে 200 অঙ্ক প্রায় 120 মিনিটে করতে হবে। ইট ইজ পসিবল যদি ওই তখন যে 350 যে সমীকরণ আমি বার করেছিলাম বা প্রসেস, আজকে যেটা বৈদিক ম্যাথস বলা হয়, ইট ওয়াজ স্টার্টেড 1983, অলমোস্ট প্রথম আমি হয়তো পশ্চিমবঙ্গে আরম্ভ করি। যে ওই সিস্টেমগুলোকে যদি ইউজ করা যায় প্রায় অল্প সময়ের মধ্যেই সলভ করা যায়। এই জিনিসটাই আমাকে একটা ইনোভেটিভ আইডিয়া দিল, কারণ ভারতবর্ষে তখন এই ধরনের পরীক্ষার প্রস্তুতির কোনো ইনস্টিটিউট ছিল না। তাই তখন আমি ভাবলাম যে তাহলে এরকম যদি ইনস্টিটিউট করা যায়, এবং প্রথম বিজ্ঞাপন আনন্দবাজার পেপারে দেওয়া হয়েছিল মাত্র 30 টাকা খরচ করে, যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া যেখানে সরকারি চাকরির পরীক্ষা ট্রেনিং হবে। এবং সেই জায়গার থেকে প্রায় 30টা ছেলেমেয়ে আমার কাছে পড়তে আসলো এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, এবং ওদের প্রায় 8 মাস ধরে ক্লাস নেওয়ার পর যখন রেজাল্ট বেরোলো, ওই 30 জনের মধ্যে প্রায় সবাই চান্স পেল। এটা একটা রেকর্ড তৈরি হলো। এবং এটা সেই সময়ে যারা সরকারি চাকরির জন্য পরীক্ষায় বসছিলেন তাদের কাছে একটা উন্মাদনা তৈরি করলো এবং দলে দলে ছেলেমেয়ে আসতে আরম্ভ করলো। তখনই আমার মনে হলো যে এই যে সোসাইটিতে যে ছেলেমেয়েরা, বিশেষ করে একটু ব্যাকগ্রাউন্ডটা ভাবার চেষ্টা করুন, যে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করার পর ছেলেমেয়েরা কখন একটা সরকারি চাকরির চেষ্টা করে। 22-23 বছরের ছেলেমেয়ে, অসম্ভব স্বপ্ন, ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে। কেউ ভাবছে যে বাবার পাশে আমি দাঁড়াবো, কেউ ভাবছে আমার জীবনের যে ইচ্ছে, যেটা কলেজ জীবনে বা ইউনিভার্সিটি জীবনে কাউকে যদি কোনো কমিটমেন্ট করে থাকি সেটা পূরণ করতে হবে। আবার কেউ ভেবেছে যে আমার বড়দির বিয়ে হবে, ছোটো ভাই পড়াশোনা করবে। তাই এই যে খিদেটা, এই ধরনের যে সংগ্রাম এবং স্ট্রাগল, সেটা আমাকে আবার ভীষণভাবে ইন্সপায়ার্ড করলো যে এরকম একটা যদি প্রতিষ্ঠান তৈরি করা যায় তাহলে এই ছেলেমেয়েদের পাশে দাঁড়ানো যায়। এবং সেই সময়ই প্রতিষ্ঠান তৈরি করা এবং এই ধরনের ইনস্টিটিউট তৈরি করার একটা ভাবনা আমাকে ভীষণ প্রবলভাবে নাড়া দিল এবং আমাকে প্রভাবিত করলো। ইনফ্যাক্ট আপনি যে ম্যাথসের ক্লাসরুমের কথাটা বলেন, আই ক্যান ভাউচ ফর ইট। ইউনিভার্সিটিতে আই হ্যাভ অ্যাটেন্ডেড আপনার এমনি একটা ক্লাস, অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। আই রিমেম্বার দ্যাট ওয়াজ ক্যালকুলেশন অফ স্কোয়ার রুট। যদি আমি সেই প্রথম দিনগুলোতে ক্লাসরুমে ঢুকতাম, আমি ছাত্রী হিসাবে কি দেখতে পেতাম? খুব ভালো লাগতো আপনার, কারণ 24 বছরের একজন শিক্ষক ক্লাস নিচ্ছেন এবং ম্যাথমেটিক্সের উপর ক্লাস, এবং সেখানে অনেক ছেলে মেয়ে প্রায় 22 থেকে 30 বছরের ছাত্র এবং ছাত্রীরা বসে আছে, প্রায় 60 থেকে 70 জন। তারা অঙ্ক শিখছে, দেখছে। কারা দেখছে? যারা সায়েন্স নিয়ে পড়ে এসছে তারা অঙ্ককে সত্যি ছোটোবেলার থেকে ভালোবেসেছে, আর যারা আর্টস নিয়ে পড়ে এসছে, যারা সত্যি অঙ্ককে ভয় পায়, তারা কি হচ্ছে আর্টস সেই জন্যই নিয়েছিল বেশিরভাগ ক্ষেত্রেই, আর কমার্স কিছুটা অঙ্ক জানে। কিন্তু এই যে 3 ধরনের ছাত্রছাত্রীকে একটা অঙ্কের প্রতি ইন্টারেস্ট নেওয়া এবং ফিরিয়ে আনা, এটা আমার কাছে প্রতি মুহূর্তে ছিল চ্যালেঞ্জ। এবং সেই সময় অঙ্ক যখন করাতাম আমি, তখন পিন ড্রপ অফ সাইলেন্স ক্লাসে নাম্বার 1। আবার আরেকটা চিত্র হয়তো আপনি দেখতে পেতেন যে ওই সময় কেউ হয়তো হোমওয়ার্ক আনেনি, ম্যাথমেটিক্সে অনার্স নিয়ে পাশ করে এসছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, তাকে কী হচ্ছে হঠাৎ করে বেঞ্চে দাঁড়িয়ে পড়তে হলো কারণ হোমওয়ার্ক আনেনি বলে। সেই দিনগুলো সত্যি প্রতিষ্ঠানে আমি ভীষণভাবে ফিরে যেতে চাই, কারণ আজকে যেখানে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের একটু বকলে পরেই
আন্টি এবং শিক্ষক শিক্ষিকারা যেভাবে ভয় বোধ করেন এবং যেভাবে প্যারেন্টসরা রিপার্ক করে, সেই সময়টা কিন্তু এরকম ছিল না। আর তার ফলেই ভীষণভাবে ভালো প্রতিষ্ঠান তৈরি করার একটা স্পিরিট ছিল এবং ছাত্রছাত্রীরাও এটাকে নিতেন আর কি। কারণ বেঞ্চের উপর দাঁড়ানোটা একটাই কারণ হচ্ছে যে তুমি যখন চাকরি পাবে তখন এই বেঞ্চের উপর দাঁড়ানোটা তুমি ভুলে যাবে। অনেকে অনেক সময় প্রশ্ন করতেন যে স্যার, ছোটোবেলা থেকে আমি এত ভালো ছাত্রছাত্রী ছিলাম, কোনো দিন বেঞ্চের উপর দাঁড়াতে হয়নি, কিন্তু আমি হোমওয়ার্ক আনিনি বলে বেঞ্চের উপর দাঁড়াতে হবে? আমি ঠিক আছে, 2 সেকেন্ড দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও, তারপর আবার নেমে পড়ো। এটা তোমাকে কালকে সকাল থেকে আরও বেশি করে পড়াশোনা করতে সাহায্য করবে। এটাকে আনাই হচ্ছে আমার দায়িত্ব। যেদিন তুমি চাকরি পাবে, 1 তারিখে বেতন পাবে, নিশ্চয়ই সেই বেতনের অর্ধেক আমার প্রতিষ্ঠান বা হচ্ছে আমি নিতে যাব না। তখন তুমি তোমার চারপাশের লোকেদের নিয়ে সুখে থাকবে। সেই দিনটা দেখতে আরম্ভ করো। এরকম একটা অভিজ্ঞতা আপনারও হতো ওই সময় যদি আপনি ক্লাসে যেতেন। ভেরি ওয়েল সেড। সো কিন্তু আজকের দিনে যদি এটা হয়, তবে আই এম শিওর বেঞ্চে দাঁড়ানোর পর স্টুডেন্ট ফার্স্ট থিং যেটা করবে, একটা সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে। না, এটা তো হচ্ছেই, এবং তার পজিটিভ এবং নেগেটিভ দুটোই রেসপন্স পাবেন। কোনো গার্জিয়ান বলবে যে না, এটা ঠিকই ছিল, আর কেউ বলবে যে এটা একদম বাড়াবাড়ি হয়েছে। অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন আর কি, যে আগে মা বাবারা যখন ছেলেমেয়েদের মানুষ করতেন, কোনো নৈতিকতা শেখাতেন, এবং অনেক ক্ষেত্রে বাবা মারা কিন্তু স্কুল কলেজের গণ্ডিতে পৌঁছননি, কিন্তু অসম্ভব একটা আর্টের মধ্যে দিয়ে অনেক সায়েন্টিস্ট, অনেক দিকপাল ভালো ভালো এডুকেশনিস্ট সেই ঘর থেকে কিন্তু বেরিয়েছে, যার বাবা মারা হয়তো স্কুলের গণ্ডি পেরিয়ে কোনোদিন কলেজ বা ইউনিভার্সিটিতে যায়নি। তো সময়ের সাথে সাথে নিশ্চয়ই পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন রকমভাবে শাসন করা, বড় করার, সমস্যা সলভ করার পদ্ধতি আসে, তবে কোনো কিছুই ভুলে যাওয়া যায় না। আবার আজকেও যেটা ঘটছে সেটা যে সবই আবার ভালো ঘটছে তাও নয় আর কি। এটা সমাজে যেটা ভালো হয় সেটাই কিন্তু নিরন্তর প্রবাহিত হয়, আর তার ফলেই কিন্তু একটা সভ্যতা হাজার হাজার বছর ধরে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে এই সভ্যতা বয়ে চলছে, এবং আগামী দিনেও আরও কয়েক হাজার বছর চলবে। আগে ওয়াজ সারেন্ডার টু দ্য টিচার, এখন সারেন্ডার টু দ্য সোশ্যাল মিডিয়া। সেই শুরুটার সময় কোন মুহূর্তে আপনি বুঝলেন এটা শুধু একটা টিউটোরিয়াল হোম নয়, এটা আপনার উত্তরণের পথ? নিশ্চয়ই যখন আমি শুরু করেছিলাম, অনিশ্চিত একটা যাত্রা ছিল। কখনো আমি ভাবতাম যে ওই সময় অ্যাজ এ কম্পিউটার প্রোগ্রামার কলকাতা, পশ্চিমবঙ্গে আমার যে সুনাম ছিল, তাতে হয়তো এটা একটা নিশ্চিতভাবে আমি ভাবতে পেরেছিলাম যে যদি এটা ঠিকমতো না হয় বা না এগোয়, তাহলে হয়তো আমি আবার প্রফেশনে ফিরে যেতাম। কিন্তু আবার এটাও ঠিক, আস্তে আস্তে তার রেসপন্সটা পাচ্ছিলাম যখন দেখছিলাম যে প্রচুর ছেলেমেয়ে সফল হচ্ছিল এবং প্রচুর ছেলেমেয়ে আসছিলেন, এবং সেখানে পশ্চিমবঙ্গে 90-এর দশকে এবং 2000 সালে এটা কিন্তু একটা মুভমেন্ট হয়েছিল। কখনো আমরা সমাজ জীবনে দেখি সেই মুভমেন্ট কখনো সাহিত্যে হয়, একের পর এক দিকপাল লেখক লেখিকারা ওই সময় এসছেন, কখনো সেই মুভমেন্ট সোশ্যাল রিফর্মাররা হয়, কখনো আমরা দেখেছি যে বিদ্যাসাগর থেকে আরম্ভ করে অনেক রিফর্মার একই সাথে এসছেন। আবার কখনো সেই যুগটা ভীষণভাবে অনেক নোবেল লরিয়েটকে আবার জন্ম দিয়েছে। তো ঠিক সেই রকমভাবে আমারও মনে হয়েছিল যে এই যে সময়টা একটা মুভমেন্ট, যেখানে ইস্টার্ন ইন্ডিয়ার ছেলেমেয়েরা সারা ভারতবর্ষে কম্পিটিশান করছে, অথচ সেখানে একের পর এক হারছে, ব্যর্থতা আস্তে আস্তে তাদেরকে ভীষণভাবে গ্লানিতে পৌঁছে দিচ্ছে, এবং তারা ভাবছে যে আমাদের কি শুধু ব্যর্থতাই একমাত্র অবলম্বন নাকি। তো সেই রকম একটা জায়গায় যখন অল ইন্ডিয়াতে একের পর এক ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ থেকে সফল হতে আরম্ভ করলো, তাদেরকে দেখে একটা ইন্সপায়ার্ড হলো, এবং প্রতিটা ছেলে মেয়ে এই 90 এবং 2000 সালে আমরা দেখেছি আর কি, যে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে, তারা ভাবতে আরম্ভ করেছে যে এরপরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রাইসে। তা এই যে ভাবনাটা, এই ভাবনাটার একটা লিডারশিপের বা একটা লিডারের কাছে একটা বড় ইন্ডিকেশন যে এটা কিন্তু একটা আলোর দিশারি দিচ্ছে, আলোকবর্তিকার কাজ করছে। এটা রিসিভ করতে পেরেছিলাম। এই সিগন্যালটা খুব সহজেই আমাকে আরও ভীষণভাবে ইন্সপায়ার করেছিল ওই দিকে এগোতে। তখন আমরা রাইসেরও যদি আমরা দেখি আর কি, তখন বাড়ি থেকে প্রতিষ্ঠান প্রথম ইনস্টিটিউটে আসলো,
ইনস্টিটিউট তার নিজস্ব একটা গৃহ বা ঘর পেলেন। তারপরে ওইখান থেকে আস্তে আস্তে আমরা শিয়ালদা আমাদের নেক্সট ব্রাঞ্চ হলো, এবং প্রায় 4 বছরের মধ্যে আমরা বর্ধমান, আসানসোল, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া সব জায়গায় ছড়িয়ে পড়তে আরম্ভ করলাম। এবং এই ছড়িয়ে পড়াটা কিন্তু আজকের যুগে ফ্র্যাঞ্চাইজি সিস্টেম নয় কিন্তু, কারণ ওই সময় ছেলেমেয়েদের মধ্যে যে অনুপ্রেরণা, যে ইন্টারেস্ট আমি দেখেছি, তারা বারবার আমার কাছে এসে বলেছে, স্যার চলুন এবার বাঁকুড়া যেতে হবে, আমরা অন্তত 50 জন স্টুডেন্ট তৈরি আছি, প্রথমে আমরা ভর্তি হয়ে যাব, আমরা ক্লাস করব। অ্যান্ড সেম থিং ইজ হ্যাপেন ইন বর্ধমান অলসো, যে বর্ধমানে এক ছাত্র এসে বলল যে আমার বাড়ির ছাদের উপর একটা ঘর আছে, চলুন একটু একটা প্রতিষ্ঠান তৈরি করব। তো এই যে ইকোসিস্টেমটা এবং এই যে রেসপন্সটা আমাকে নিশ্চিতভাবে বোঝালো যে না, ভারতবর্ষে এটা প্রয়োজনীয়তা রয়েছে, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য প্রয়োজনীয়তা রয়েছে, এবং এটা আমাকে এক পা এগোতে আরও সাহায্য করলো। এই উত্তরণের পথে কথাটাতে আমার মনে পড়ে কি আপনার একটা বই আছে, অলদো এটা নিয়ে আমরা ডেফিনেটলি অন্য কোনো দিন ডিসকাস করব, কিন্তু এই ওয়ার্ডটা খুব কমনলি আমাদের আশেপাশে ইউজও হয়। তো আপনার মনে হয় কি ওয়ার্ডটা আপনি কয়েন করেছিলেন? আমি এটা কয়েন করেছিলাম। ওই সময়ে আপনারা যদি বিভিন্ন বইপত্র, অ্যাডভার্টাইজমেন্ট বা টিভির যে সমস্ত ডকুমেন্ট রয়েছে, আমাদেরই হয়তো স্লোগানটা প্রথম দেখা যাবে যে উত্তরণের পথে। এই উত্তরণটা ছিল একটা ধাপ থেকে আরেকটা ধাপ। এই ধাপটা হতে পারে নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা ধাপ থেকে আরেক ধাপে এগিয়ে যাওয়া, কখনো মনে হতে পারে যে স্বপ্ন পূরণের জন্য একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়া, কখনো মনে হতে পারে যে পারিবারিক যে দারিদ্রতা রয়েছে সেই দারিদ্রতা দূরীকরণের জন্য একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়া। সেই উত্তরণটা ভীষণভাবে সিগনিফিকেন্ট ছিল এই প্রতিটা কাজের সাথে, সেই জন্য এই শব্দটা আমি ইউজ করেছিলাম। বিউটিফুল ওয়ার্ড। উইল গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আপনার কি মনে পড়ে সেই সময় কারা আপনার ওপরে বিশ্বাস রেখেছিলেন আর কারা রাখেনি? দেখুন, এটা নিয়ে অনেক সময় চর্চা হয় আর কি, এবং যারা এই যাত্রাটা শুরু করে কখনোই এক্সপেক্ট করে না যে সোসাইটির সর্বস্তর থেকে সেই স্বনির্ভরতা বা ভীষণভাবে অনুপ্রেরণা বা ভীষণভাবে পুশ পাওয়া যাবে। এই ক্ষেত্রে আমরা দেখি যে একজন ক্রিকেট প্লেয়ার বা একজন সাহিত্যিক, অনেকের ক্ষেত্রেই তাদের প্রথম যে ব্যক্তিটি বা যে মহিলা প্রথম পাশে এসে দাঁড়ায়, এটা হচ্ছে মা। তো আমার ক্ষেত্রেও মা সবসময় বিশ্বাস করতেন যে আমি যে পথে ভাবনা চিন্তা করি বা যে পথে আমি যাওয়ার চেষ্টা করি, এটা একদম নিজস্ব চিন্তাভাবনা এবং সেই জায়গায় ভালো রেজাল্ট করা যাবে। বাবা প্রাথমিকভাবে একটু অনিশ্চয়তার জন্য হয়তো খুব সম্ভবত এটা বুঝতে পারেননি বা সেইভাবে সাপোর্ট করেননি, কিন্তু পরবর্তী সময়ে উনিও ভীষণভাবে পাশে দাঁড়িয়েছেন, নাহলে তো এই পথ অতিক্রম করা সম্ভব ছিল না। আর প্রতিবেশীরা প্রথম দিকে এটা ভাবতে পারেনি যে এই রকমভাবে একটা ট্রান্সফরমেশন সম্ভব, এবং এটা ওদের দোষ নয়, কিন্তু অ্যাকচুয়ালি যে ধরনের চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে যে ভবিষ্যতের ছবিটা যিনি সৃষ্টিকর্তা তিনি কিন্তু দেখতে পান, এবং তার উপর রিসার্চ থাকে, ডেটা থাকে, সারা ভারতবর্ষের আর্থিক প্রেক্ষাপট থাকে, ছেলে মেয়েদের চাহিদা থাকে। তা ওরা স্বাভাবিকভাবে ভাবতে পারেনি ওই সময় 80-র দশকে শুধুমাত্র ছেলেমেয়েরা স্কুল কলেজে যাওয়াটা যেখানে চ্যালেঞ্জ ছিল। আপনারা যদি লক্ষ্য করেন যে সর্বশিক্ষা অভিযান 80-র দশকের পরে হয়েছে, তার মানে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের লোকেদের স্বাক্ষর অভিযান করানোর জন্য সেখানে একটা অভিযান করানো হয়েছিল যাতে সবাই সই করতে পারে। তার মানে খুব কম ছেলেমেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে উচ্চশিক্ষায় যেতে পারতেন বিভিন্ন কারণে। সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলের শিক্ষা নয়, কলেজের শিক্ষা নয়, ইউনিভার্সিটির শিক্ষা নয়, ইউনিভার্সিটির পরে বা কলেজের পরে সরকারি চাকরির জন্য আবার প্রতিষ্ঠান তৈরি হচ্ছে আর সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। তো মানুষের প্রথমে বিশ্বাসযোগ্যতার ভীষণ অভাব ছিল। তারপরে যখন সফল হতে আরম্ভ করলো, 5-7 বছরের মধ্যে থেকে প্রচুর ছেলেমেয়ের ছবি পত্রপত্রিকায় বেরোতে আরম্ভ করলো এবং বিভিন্ন প্রান্তের থেকে ছেলেমেয়েরা আসতে আরম্ভ করলেন, তখন প্রতিবেশীদের মধ্যে একটা আস্থা ভাব আসলেন যে না, এটা সম্ভব। তাহলে প্রথমে ছিল বাড়ি, তারপরে হচ্ছে প্রতিবেশী, তারপরে রাজ্যের যে লোকেদের মধ্যেও বিভিন্ন রকমের চিন্তাভাবনা ছিলেন, এবং তারা ভাবতেন কি এটা কি হয় আদৌ, নিশ্চয়ই কেউ চাকরি পাচ্ছেন, তাদের ছবি আমরা ছাপিয়ে দিচ্ছি। কিন্তু আমরা খুব ভালোভাবে বলতাম যে যদি প্রমাণ করা যায় যে 2 বছর ধরে পড়াশোনা করেনি আমাদের অর্গানাইজেশনে, যে রাইস বা রয়েস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সামিনেশন ওই সময়, তাহলে আমরা তাকে পুরস্কৃত করব। এই রকমের পদক্ষেপ এবং সঙ্গে সঙ্গে নিরন্তর পরিশ্রম
এবং আমি সবসময় বলি যে রাইসে ওই সময় যে টিচারদের আমি পেয়েছিলাম আর কি, তার একটা বিরাট অংশ হচ্ছে তারা আমার ছাত্রছাত্রী। তারা আমার কাছেই পড়াশোনা করতেন, রিটেনে হয়তো 6-7বার পাস করেছে, অথবা ইন্টারভিউ গিয়ে 2বার হয়তো আটকে গেছে, অথচ তার আর্থিক সচ্ছলতা সেই রকম নেই পরবর্তী সময় প্রস্তুতি নেওয়ার। তারা কী হচ্ছে আমার এখানে হচ্ছে ট্রেনিং নিয়ে আবার ওখানে জয়েন করতেন। তা আমাদের কাছে এটা ছিল একটা পেশা নয়, নেশা। এবং এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে একটা প্রতিষ্ঠান সাধারণত সাকসেসের মধ্যে দিয়েই সব মানুষের কাছে পৌঁছয়। আমি সবসময় মনে করি যে কোনো সময় প্রতিষ্ঠান যদি তৈরি হয়, লাইক এ রোজ, গোলাপের যেমন গন্ধকে কেউ আটকে রাখতে পারে না, তার একটা প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রেও যদি সাফল্য আসে এবং সেখানে যদি ভালো ভালো রেজাল্ট হয়, তাহলে সবাই লোকেরা খুঁজে নেবে। তা সেই দিক থেকে আমি মনে করি যে এই আস্থা বর্ধক যে পদ্ধতি এবং সেটা কীভাবে বাড়ানো যায়, সেটা আমাদের একটা দীর্ঘ সময়ের মধ্যে কাজ করতে করতে আজকে আপনি নিজেও হয়তো দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সিটির প্রায় 10% ছেলেমেয়ে যারা পড়তে আসছে, তাদের বাবা মারা হচ্ছে রাইসের প্রাক্তন ছাত্রছাত্রী ছিল। এবং তারা এসে জিজ্ঞেস করে না যে কোন প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে কত চাকরি পাচ্ছে। তারা এসে বলেন যে স্যার আপনি হচ্ছে প্রধান এই প্রতিষ্ঠানের বা অ্যাডামাস ইউনিভার্সিটির, অথবা আমি নিশ্চিন্তে আমার ছেলেমেয়েকে দিয়ে যাচ্ছি। সো এটা কেন বলা? এটা বলা হচ্ছে যখনই কেউ নতুন উদ্যোগ নিয়ে আরম্ভ করে নিজের কাজ, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, গান গাওয়া থেকে আরম্ভ করে এন্টারপ্রেনারশিপ, সে যেন কখনো এক্সপেক্ট না করে যে সমাজের সবাই তাকে সমর্থন করবে, বা কি হচ্ছে একজন সে ছাত্র হতে পারে, ছাত্রী হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও তার কখনো মনে হয় যে আমি ভীষণ চ্যালেঞ্জড, আমি কি হেরে যাব, আমি কেন 100 জনের থেকে সমর্থন পাচ্ছি না। এটা আজকে আমাদের সমাজ জীবনে, আমাদের রাজ্যে একটি পরিবারের নয়, এই ইতিহাস বারবার রিপিটেড হয়েছে সারা পৃথিবীর বিভিন্ন সাকসেসফুল মানুষের ক্ষেত্রেও। তাদের কাছেও এটা লার্নিং, এবং আমাদের কাছে তো অবশ্যই লার্নিং। একটা সময় সারা পশ্চিমবঙ্গের লোকেদের 10% লোক বিশ্বাস করতেন, এখন প্রায় 80% লোক বিশ্বাস করে যে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে পড়াশোনা করলে পরে তার ছেলে মেয়ে ভীষণভাবে প্রতিষ্ঠিত হতে পারবে এবং তার পরিবার আরও ভালো জায়গায় পৌঁছবে। এটাই আমাদের কাজ। আপনি খুব একটা হাম্বল রিপ্লাইতে বললেন কি 80% এখন বিশ্বাস করে, কিন্তু আমার নিজের আমি উইটনেস করেছি কি যখন ইউনিভার্সিটিতে প্যারেন্টসরা আসে, যেটা নর্মালি ডিএড অ্যাডামাস নলেজ সিটি করা হয়, সেখানে যখন প্যারেন্টসরা আসে, যেখানে দেখেছি কি প্যারেন্ট পাঁচ হয়ে প্রণাম করছে, সেখানে সে নিজের ছেলে মেয়েকেও নিয়ে এসছে অ্যাডমিশন করার জন্যে উইথ দ্য সেম ট্রাস্ট, যেই ট্রাস্টটা ওনারা ইদার তখন রাইসে পড়ার সময় পেয়েছে, কি ক্লাস করে উঠতে পারেনি, কিন্তু ওই অ্যাসপিরেশনটা রয়ে গেছে। সো নাও লেটস টক অ্যাবাউট সেই সংগ্রামের কথা যে কেউ দেখেনি, দ্য স্ট্রাগল দ্যাট নোবডি স, অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি ক্রুশিয়াল অ্যান্ড ইন্সপায়ারিং টু নো ফর অল দোজ হু ড্রিম টু মেক ইট বিগ। দেখুন, এই সংগ্রামটা যখন কেউ করে সবাই কিন্তু খেয়াল রাখে না বা লক্ষ্য করে না। এমনও সময় গেছে যখন আমি সমস্ত ডিস্ট্রিক্টসে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের শাখা খোলা হলো, ক্লাস নিতে যেতে হবে। সকাল 4টের সময় উঠে বেলঘড়িয়া যতীন্দ্রদাসনগর থেকে, সেই সময় মারুতি ভ্যান 90-এর দশকে, তখন কিন্তু দিল্লি রোড বম্বে রোড ছিল না, ওই বেলঘড়িয়া থেকে বর্ধমানে যেতে তখন সময় লাগতো 7 থেকে 8 ঘন্টা, কারণ লেভেল ক্রসিং রয়েছে। আজকে সেখানে যেতে লাগে 1.5 থেকে 2 ঘন্টা বর্ধমানে। তা ওই সকাল 4টের সময় উঠে সেন্টারে পৌঁছনো, সেইখান থেকে সারাদিন ক্লাস নেওয়ার পর তারপরে আবার দুর্গাপুর, পরের দিন দুর্গাপুর থেকে আবার পরের দিন আসানসোল, আসানসোল থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে পুরুলিয়া, এরকমভাবে পুরুলিয়া থেকে আবার ফিরে আসা। অনেক রাত্রেই হয়তো বাড়িতে ওই সময় থাকতাম না। প্রতিবেশীরা কেউ তখনও কিন্তু খবর রাখতেন না, একমাত্র হচ্ছে বাড়িতে মা ছিলেন, মা চিন্তা করতেন যে কোথায় আছে বা কীভাবে চলছে। আবার যখন আমি যেতাম উত্তরবঙ্গে, তখন ফার্স্ট শাখা ছিল, ইনস্টিটিউট ছিল বহরমপুর। তা আবার ভোর 4টের সময়, 3টের সময় বেরিয়ে প্রায় 10টা সাড়ে 10টার মধ্যে বহরমপুরে পৌঁছানো, ক্লাস নেওয়া, বিকেল 4টে পর্যন্ত ক্লাস নিয়ে ওইখান থেকে মালদা উদ্দেশ্যে রওনা দেওয়া, এবং রাত্রি 1টা-2টোয় পৌঁছানো, পরের দিন মালদায় ক্লাস নেওয়া, তারপরে আবার 4টের সময় রওনা দেওয়া, তারপরে আবার শিলিগুড়িতে রাত্রি 2টোয় পৌঁছানো, এবার শিলিগুড়িতে ক্লাস নিয়ে পরের দিন সকাল বিকেল 3:30-4টের সময় আবার কুচবিহারে যাওয়া, কুচবিহারে 4 ঘন্টা ক্লাস নেওয়ার পর কুচবিহার থেকে স্ট্রেট মালদা, মালদা থেকে দিশারি হাউস, এবং রাত্রি 7টায় আবার অফিস করা। এটা কিন্তু কেউ খবর রাখবে না, কিন্তু যখন আপনি সাকসেসফুল হবেন, ক্লাস 10-12-এ যারা র্যাঙ্ক করে পরীক্ষায়,
সে রাতের পর রাত জাগে, পড়াশোনা করে, কিন্তু যখন সে প্রথম র্যাঙ্কার্স হয় তখন কিন্তু সবাই ফুল তারপরে মিষ্টি নিয়ে আসে এবং বলে যে তোমার ভাগ্য ভালো ছিল সেই জন্য তুমি ফার্স্ট হতে পেরেছো, তোমার ভাগ্য ভালো ছিল সেই জন্য তুমি কী হচ্ছে ভালো প্রতিষ্ঠিত হতে পেরেছো। কিন্তু আমি এটা বলতে চাই যে ভাগ্য নিশ্চয়ই লাগে, সেটা হচ্ছে 0.2%, আর 98.8% লাগে হচ্ছে একাগ্রতা, এবং যে জায়গায় ফোকাস করা দরকার সেই জায়গাটায় ভীষণভাবে নিজেকে ওই জায়গায় পৌঁছানোর জন্য কোনো সিচুয়েশান নিজেকে কম্প্রোমাইজ করা যাবে না। এটা নিউ জেনারেশনের কাছে আমি বলতে চাই যে সবসময় ভাবতে নেই যে আমার বাবা কেন শক্তিশালী হলেন না, আমার কেন আত্মীয়রা কিছু এই পোস্টে নেই, আমার কেন এত অর্থ নেই। আজকে এই রাইস থেকে অ্যাডামাস ইউনিভার্সিটি যে পৌঁছানোর জন্য যে অর্থ লেগেছে, আমার মনে হয় যে প্রথমে এই আপনি স্ট্রাগল করার ক্ষেত্রে বলেছিলেন বা আমিও বলতে চাই যে রাইস যখন আরম্ভ হয় তখন আমাদের একটি পয়সাও কিন্তু বাড়ি থেকে খরচ করতে হয়নি, বাড়ি থেকে নিতে হয়নি। কারণ আগে ছাত্ররা ভর্তি হয়েছে, সেখানে ভালো ক্লাস হয়েছে, তারপরে তারা আবার ছাত্র নিয়ে এসছে, সেই অর্থ পাওয়া গেছে, তারপরে একটা বাড়ি হয়েছে, একটা ঘর হয়েছে, এই রকম করতে করতে কিন্তু ইউনিভার্সিটি পর্যন্ত আসা গেছে। তাহলে আমরা কি বলতে চাইলাম যে যখন তুমি কষ্ট করবে, যখন তুমি স্ট্রাগল করবে, তখন কিন্তু কেউ খবর রাখবে না, কিন্তু তুমি জানবে যে প্রতিটা রাত যখন আস্তে আস্তে রাত গভীর হয়, গভীর থেকে যখন মনে হয় হারিয়ে যাবে কোনো না কোনো ক্ষেত্রে কেউ, সে একজন পেশেন্ট হতে পারে, সে একজন স্বপ্ন দেখছে হতে পারে, একজন ভীষণভাবে ফাইট করছে, তার কাছে কিন্তু গভীর রাত্রি সেই সময়টা মনে হতে পারে গভীর অন্ধকার। কিন্তু এই গভীর অন্ধকারই আস্তে আস্তে সময় কী হচ্ছে, আস্তে আস্তে সূর্য ওঠে এবং আলোতে পৌঁছানো যায়। তাই এটা খেয়াল রাখা দরকার, যদি কেউ কোনো কাজে বিশ্বাস করে এবং সেই কাজটা যদি সত্যি ভবিষ্যৎ থাকে এবং সেখানে যদি সোশ্যাল কোনো রিফরমেশনের অংশ যুক্ত থাকে, তাহলে কিন্তু সাকসেসফুল হওয়া যাবেই। তাই আমি যখন সংগ্রাম বা কী হচ্ছে কষ্ট বা যখন বড় হওয়ার খুব চেষ্টা করছি, তখন কেউ খবর রাখেনি, এটা আমার কাছে ক্ষোভের নয় কিন্তু। কারণ অনেক কবি, অনেক লেখক বলেছেন যে এই যাত্রাপথটা ভীষণভাবে একজনকেই অতিক্রম করতে হয়। সেখানে অনেক রকমের কথাও বলা হয়েছে যে সমুদ্রে যখন বা নদীতে যখন বান আসবে তখন একমাত্র মাঝিকেই লক্ষ্য রাখতে হয় এবং সেই নৌকাটাকে শক্ত করে ধরে সেইটাকে ক্রস করতে হয়। এটাই হচ্ছে জীবন, আর এটাই হচ্ছে ভবিষ্যৎ। স্যার, সাধারণত আমরা দেখি স্পেশালি বেঙ্গলি ফ্যামিলিতে যে আপনি বললেন কি আপনি দিনের পর দিন এত জেলায় ঘুরছিলেন, এখান থেকে মানে কন্টিনিউয়াসলি ট্রাভেল করলেন, বাড়িতে কতক্ষণ থাকলেন সেটা ওই সেন্টেন্সের মধ্যে কোথাও পেলাম না। তো এই জন্যে নর্মালি যেটা আমরা ফ্যামিলিতে দেখি কি মা বাবা তাদের একটা প্রেশার থাকে কি না কোথায় ঘুরছে, বাড়িতে কতক্ষণ টাইম কাটাচ্ছে, তো তবে সেটা কি আপনার পার্টিতে হয়নি? না, এটা হয়নি বলবো না, কখনো তাদের প্রত্যাশা থাকতেই পারে। কারণ একজন ড্রিমার, একজন সৃষ্টিকর্তা যেভাবে ছোটার চেষ্টা করে, এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাবা মার তো ইমোশান একটা থাকবেই এবং পারিবারিক দিক থেকে যারা রয়েছেন তাদেরও একটা এক্সপেকটেশন থাকবে। কিন্তু আলটিমেটলি দিনের শেষে যখন তারা কনক্লুশনে পৌঁছয় যে না এই সময়টা ব্যাডলি ইউজড হয়নি কোনো জায়গায়, বা সে তার ব্যক্তিগত স্বার্থে ওখানে এনগেজ ছিল না, একটা বৃহত্তর পারপাসে, বৃহত্তর ক্ষেত্রে না হলে দেখুন আপনারা দেখবেন যে স্বাধীনতা আন্দোলনেও যে কলকাতায় বা কিছু পশ্চিমবঙ্গে যারা বিপ্লবীরা ছিলেন, অনেক বাবা মাই জানতেন যে ব্রিটিশ পুলিশরা যে কোনো সময় তাকে শ্যুট করতে পারে, মেরে দিতে পারে, অথবা কিছু ফাঁসির মঞ্চে তাকে কী হচ্ছে ফাঁসি দিতে পারে। কিন্তু তবুও কিন্তু বাবা মারা কখনো বলেনি যে দেশের যে মাতৃকা তাকে কিভাবে শৃঙ্খল মুক্ত করা যাবে সেটার থেকে তুমি পিছিয়ে আসো। কারণ তারা সেই মা বাবা দেশের যে মাকে আরও বেশি প্রায়োরিটি দিয়েছেন যে তাকে শৃঙ্খলা মুক্ত করতে হবে, শৃঙ্খল মুক্ত করতে হবে। তার মানে তখন বাবা মারাও কিন্তু সমর্থন করে। তাই এটা আমি আবার বলবো যে যারা যে সময় বাবা মাকে দিতে পারে না, পরিবারে দিতে পারে না, সেটা স্ত্রীকেও হতে পারে, ছেলে মেয়েকেও হতে পারে, অন্যদেরও হতে পারে, কিন্তু সেটা যদি প্রোডাক্টিভ হয় এবং সেটা যদি যে এটাকে খরচ করে বা স্পেন্ড করে সেটা যদি তার ব্যক্তিগত স্বার্থ না থাকে,
তাহলে কিন্তু তারাও একটা সময় কনভিন্সড হয় ওই বেটার রেজাল্ট, বেটার জায়গায় পৌঁছানোর জন্য তারা ভীষণভাবে সাহায্য করে। আমার ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে। সেই সময়ের অভাব কখনো অভিযোগ আকারে বা কখনো অন্য আকারে আমার কাছে তারা নিয়ে উপস্থিত হয়নি। তারা বুঝেছে যে গ্রেটার আসপেক্টে, গ্রেটার ভাবনা, চিন্তাভাবনা, এটা আরও সাহায্য করতে হবে, উৎসাহিত করতে হবে। সেই জন্য আমি মনে করি যে সেই দিক থেকে তাদের পূর্ণ সমর্থন ছিল বলেই ওই সময়ে ওই পথটা অতিক্রম করা সহজ হয়েছে আমার পক্ষে। আপনি যেখানে ফ্যামিলি সাপোর্টটা পেয়েছেন, বিকজ আমাদের ভিউয়ার্সের মধ্যে অনেক অনেক ইয়াং মাইন্ডস আছে। আপনি নিজেও ওই সময় 23 to 26-এর একটা ফেজ ছিল। সেই সময় যখন প্যারেন্টস সাপোর্ট করছে, তাও একটা ইমোশনাল প্রেশার থাকে। তো সেটা ওনাদের থেকে ওনারা সাপোর্ট করেছেন, কিন্তু আপনার দিক থেকে কি আপনি ওই ইমোশনসটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছেন, কি ইগনোর করে বেরিয়ে গেছেন? কারণ নর্মালি যেটা আমরা দেখি ওই এজেতে ছেলেমেয়েরাতে একটা টেন্ডেন্সি থাকে কি না, আমি এটা ইগনোর করব, আমি আমার রাস্তাটাই নেব। তো আপনি ওটা ব্যালেন্স করেছিলেন, ওটাকে ইম্পর্টেন্স দিয়ে, না আপনিও নিজের রাস্তাতে নিজে যাওয়ার ভেবেছিলেন? না দেখুন, এই যে দীর্ঘ সময়ের মধ্যে আমার বাবা চলে গেছেন, আমার মাও চলে গেছেন এবং আমাদের ছেলেমেয়েরাও কিছু ছেলেরাও বড় হয়েছে, কিন্তু কারোর দিকে তাকিয়ে কখনো মনে হয়নি যে ওই মানুষগুলোকে আমি ডিপ্রাইভ করেছি ইন টার্মস অফ ল্যাক অফ টাইম। কারণ হচ্ছে যখন আমি সময় পেতাম, হয়তো 1 ঘন্টা সময় পেলাম শনিবার বা রোববার, তখন কিন্তু কোনোভাবে বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানোর থেকেও আমার কাছে প্রেফারেন্স ছিল যে বাবা মার সাথে সময় কাটানো এবং পারিবারিক লোকেদের সাথে সময় কাটানো। তার ফলে এই যে অল্প সময় অথচ প্রপার ইউজ, কারণ এটা তো ঠিকই, জীবনে যখন কেউ এগোয় তখন সেই ব্যক্তির কাছে বা কারোর কাছে অনেকের কোনো প্রত্যাশা থাকে, এক্সপেকটেশন থাকে। সেই এক্সপেকটেশন যাতে ওই যে নির্দিষ্ট লক্ষ্যকে কখনো ব্যাঘাত না ঘটায়, সেই সাধনা, যে কোনো জিনিস করতে গেলে পরে একটা সাধনা দরকার হয়। সেই সাধনা ভগবানের সাধনা হতে পারে, ভগবানকে পাওয়ার জন্য সাধনা, সেই সাধনা কোনো জায়গায় পৌঁছানোর জন্য হতে পারে, কোনো অ্যাথলেট অলিম্পিকে স্বর্ণপদক পাওয়ার জন্য সেই সাধনা করতে পারে। তাহলে সাধনা করতে গেলে পরে অন্যান্য ব্যক্তিদের আশা, ভাবনা, এক্সপেকটেশন আপনি মিটিয়ে দিতে পারবেন, সেটা পারা যাবে না। কিন্তু আপনি যেটা বলছেন যে এই জেনারেশন কখনো সেই ইমোশনকে মূল্য না দিয়ে জাস্ট নেগলেক্ট করে বা বাইপাস করার চেষ্টা করে, ইট ইজ নট দ্য ট্রু ওয়ে অফ ট্রিটমেন্ট অফ দিস ইমোশনস আমি মনে করি। তাই সেটাকে ব্যালেন্স করতে হয়, সেটাকে ব্যালেন্স করে যতটুকু মনে হয় পারা যায় সেটাকে দেওয়া এবং সেটাকে আরও বেশি মূল্যবান করে তোলা এবং তাদেরকে বোঝানো। আমার মনে হয় যে ধরুন আমার সাংসারিক জীবনেও হয়তো, বা যেহেতু আমরা একটা পরিবারে আছি আর কি, সব ব্যক্তি সবার কিন্তু উদ্দেশ্য বা এক্সপেকটেশন পূরণ করতে পারা যায়নি। 10 বছর আগে, 20 বছর আগে যে অভাবটা তাদের মধ্যে ছিল, 20 বছর পরে প্রতিষ্ঠিত হবার পরে, সুনাম অর্জন করার পর, আপনি যদি সুনাম অর্জন করেন, আপনি যদি প্রতিষ্ঠিত হন, বেনিফিটেড হয় হচ্ছে পরিবার থেকে আরম্ভ করে অনেক লোকজন হয়, পরিচিত লোকেরজন হয়। এখন তারা বুঝতে পারছে যে না, ঠিক আছে, ওই স্যাক্রিফাইসটা গ্রেটারভাবে বরঞ্চ সব দিক থেকে পাওয়াটা অনেক বেশি পূর্ণ করা সাহায্য করছে। তাই সেদিক থেকে তারাও এখন হ্যাপি, তারাও খুশি। তাই যারা অল্প বয়সের রয়েছে তাদের মনেও এই প্রশ্নটা আসতে পারে যে আজকে আমার এগিয়ে যাওয়ার ভাবনা, স্বপ্নকে বাস্তবিত করার জন্য স্যাক্রিফাইস করা, এটা কীভাবে সম্ভব হবে পরবর্তী সময়ে, কেউ না প্রশ্ন তুলবে। কারণ অনেক সময় আমরা বলি যে বাবা মা যদি ছেলে মেয়েকে না দেখে, তাহলে ছেলে মেয়েও বড় হবার পর বাবা মাকে দেখবে না, বৃদ্ধাশ্রমে যেতে হবে, তাই না? তা আমার মনে হয় যে এরকম ভাববার কোনো কারণ নেই। এটা নির্ভর করে কতটা ব্যালেন্স করতে পারলেন, কতটা আপনাদের যে প্রত্যাশা পূরণ করার জন্য যে সময়গুলো রয়েছে ধাপে ধাপে সেটাকে ঠিক করা এবং সেটাকে হচ্ছে পৌঁছে দেওয়া। তাহলে জীবনের সাফল্যের সাথে সাথে এই ধরনের যে আমি কাউকে বঞ্চিত করেছি, আমার মাকে বঞ্চিত করেছি, আমি বাবাকে বঞ্চিত করেছি, আমার পরিবারের লোকেদের বঞ্চিত করেছি, আর সেই রিয়েলাইজেশনটা 60 বছর 70 বছর বয়সে আসার পরে ভীষণভাবে ভারাক্রান্ত, মন খারাপ, এটা কখনোই হবে না। আস্ক দ্য কোশ্চেন যে আমি এই সময়টা না দিতে পারার কারণটা কী? এটা কি ইন্ডিভিজুয়াল
শুধু স্বার্থ ছিল, না এটা সবার স্বার্থ ছিল, আর তার জন্য এটা সম্ভব হয়েছে। ইউ উইল বি ফুললি স্যাটিসফাইড। এমন দিন কি এসেছিল যখন আপনার মনে হয়েছিল এটা হয়তো পসিবল হবে না? সেই সময় আপনার সবচেয়ে বড় ভয়টা কী ছিল? দেখুন, এটা ভয়টা ছিল হচ্ছে একটা প্রতিষ্ঠান যখন শুরু হয় তার সাথে কিন্তু অনেকের স্বপ্ন, হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্ন বাস্তবিত করা। এটা শুধুমাত্র একটা ফিনান্সিয়াল দায়িত্ব নয় কিন্তু, যে ডিউ টু দ্য ল্যাক অফ দ্য ফান্ড অর দ্য মানি সেখানে ওটাকে ক্লোজ করার প্রশ্ন থাকলে কখনো ভয় থাকে যে না, এত মানুষ যুক্ত হয়ে গেছে, তাদের সব কিছু আর্থিক দিক থেকে প্রদান করা এবং কন্টিনিউ করা। সেই সময় অ্যাকচুয়ালি এটা ভাববার কোনো সময়ই ছিল না। সকাল প্রায় 9টা থেকে ক্লাস আরম্ভ হতো, রাত্রি প্রায় 10টা পর্যন্ত ক্লাস হতো। প্রচুর ছেলেমেয়ে পড়তে আসছে, সফল হচ্ছে, ছেলেমেয়েরা টাকা পয়সা দিচ্ছে, যে যতটা পারে সেটা মোটামুটি অনেকেই পারে, অনেকে পারে না, তারাও পড়ছে। অতএব এই যে একটা স্পিরিট, একটা খরস্রোতা নদীর মতো, রাইট? আপনি দেখবেন ওই উত্তরণের পথে যে বইটা আমি লিখেছি সেখানে নায়াগ্রা জলপ্রপাত সম্বন্ধে লিখেছি। ওই সময়ের মধ্যে আমি প্রায় 4বার আমেরিকা গিয়েছিলাম এবং নায়াগ্রাকে যখন আমি দেখতাম আর কি, তখন ভাবতাম যে কি অসম্ভব দাম্ভিকতার সাথে এরম দাঁড়িয়ে আছে, আর হাজার হাজার কিউসেক জল বেরোচ্ছে ওইখান থেকে, এবং সেটা একটা সমস্ত মানুষের মধ্যে মনে হচ্ছে যে একটা লিডার, প্রকৃতির একটা লিডার ওই রকম মাথা তুলে দাঁড়িয়ে আছে, আর হাজার হাজার লোক কী হচ্ছে সেখানে ট্রাভেল করছে। এই যে একটা শক্তি, এই শক্তি অনেকভাবে আমাকে অনুপ্রাণিত করেছে। এবং সেই জন্য নায়াগ্রা সম্বন্ধে আমি বারবার লিখেছি যে ওইখানে যদি দাঁড়ানো যায় মনে হয় যে একটা বড় লিডারের ছবি যেন দেখা যাচ্ছে। ঠিক সেই রকমভাবে যখন প্রতিষ্ঠান চলছে, বারবার আমার মনে হয়েছে যে যে প্রতিষ্ঠানের সাথে হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্ন জড়িয়ে রয়েছে এবং সেখানে বাবা মা রয়েছেন, আমরা রয়েছি, অতএব আর্থিকটা খুব একটা আমাকে ভীত সন্ত্রস্ত করেনি, কারণ তখন চাহিদা ছিল খুব কম। কয়েকজন টিচার আমরা ছিলাম, তাদের জীবনযাত্রা পরিচালনা করার জন্য প্রচুর অর্থ লাগতো না। আমার বরঞ্চ মনে হয় যে পরবর্তী সময়ে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল করার পর বা ইউনিভার্সিটি করার পর, বিশেষ করে ইউনিভার্সিটিতে হিউজ অ্যামাউন্ট দরকার হয়, কিন্তু সেটা রোজগার করে তারপরে সেটা ব্যয় করা অনেক কঠিন জিনিস। আমি বলবো যে জীবনের প্রথম ভাগে সেই চাপটা একদমই ছিল না, ভয়ভীতি ছিল না। আজও যখন কোনো একটা নতুন জিনিস করি তখন ভয়ভীতি আসে যে কিছু কি ক্রাইসিস আসতে পারে, কিন্তু আমি সবসময় মনে করি যাকে সৃষ্টি করার জন্য যে পেইনটা নেওয়া হয়, সেই সৃষ্টির জায়গায় যদি পৌঁছে যাওয়া যায় তাহলে কিন্তু অনেকেই এই পেইনটা ভুলতে পারে। আমরা নিজেরাও দেখি যে মা যখন একটা শিশুর জন্ম দেয় তখন প্রচণ্ড কষ্ট হয়, ভীষণ পেইন হয়, কিন্তু যখন দেখে যে শিশুটাকে হচ্ছে পৃথিবীর আলো দেখতে পেয়েছে তখন কিন্তু সমস্ত পেইন সেখান থেকে চলে যায়। ঠিক আমরা যারা যে কোনো জিনিস যখন সৃষ্টি করি, এবং আমার সৃষ্টি বলি এই কারণেই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় একজন শিক্ষকের প্রায়োরিটি আমার কাছে, শিক্ষক হিসাবে, নট এ বিল্ডার্স। এই প্রতিটা সৃষ্টির মধ্যে যে আনন্দ রয়েছে সেই আনন্দ প্রচুর পরিমাণে এই ধরনের ক্রাইসিস কাটতে সাহায্য করে। যেমন কোভিড হলো, কোভিডের সময় সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেল, ইউনিভার্সিটি, স্কুল, রাইসের মতো এত বড় প্রতিষ্ঠান প্রায় বন্ধ হয়ে গেল। কিন্তু বারবার যখন এরকম 7 দিন 8 দিন পর পর যখন আমারও মনে হচ্ছিল যে এই যে অনিশ্চিত ভবিষ্যৎ সেটা কিভাবে কাটবে, কিভাবে আমরা রিগেইন করব, স্ট্রেট আমি গাড়িটা নিয়ে বেরোতাম ইউনিভার্সিটিতে, একদম ফাঁকা ইউনিভার্সিটিতে ঘুরে বেড়াতাম, এবং তখন বারবার মনে হতো যে না, যে সম্ভাবনা রয়েছে এবং যে মানুষরা এখানে ইনভলভ রয়েছে এই স্বপ্নটা ব্যর্থ হতে পারে না। আবার এনার্জি নিয়ে আবার বাড়িতে ফিরে আসা, অ্যান্ড দেন পরের দিন সকালে আবার নর্মাল হওয়া। তা এটাও কিন্তু একটা জীবনের লার্নিং, যে ব্যর্থতা আসতেই পারে। ব্যর্থতাকে কখনো হেরে যাওয়া হিসেবে দেখা উচিত নয়, ব্যর্থতাকে সবসময় লার্নিং, যে আই গট দ্য অপরচুনিটি টু লার্ন মোর, সেই প্রেক্ষাপটে যদি দেখা যায় তখন কিন্তু এই ব্যর্থতা ব্যাপারটা অনেক সহজে হজম করা যায়, ডাইজেস্ট করা যায়। তাই আজকের ছেলেমেয়েরা যখন বারবার বলে যে ব্যর্থতা হলে পরে বা ব্যর্থ হলে পরে জীবনের কোনো মূল্য নেই মনে হয়, জীবনকে শেষ করে দিতে ইচ্ছে করে, তাদের কাছে আমি বারবার বলবো যে না,
জীবন খুব মূল্যবান, জীবন কখনো থেমে যেতে পারে না। সেই জায়গায় যদি মনে হয় যে সৃষ্টি, যে ভাবনা আমি ভাবছি, তার যে স্ট্রেংথ, সেটা মোর পাওয়ারফুল দেন দ্য এই ডিস্ট্রাকশন চিন্তাভাবনা, এটা বারবার করা দরকার এবং সেই জন্য এটা পড়াও দরকার। আমরা শুধু নয়, কিন্তু এর থেকে আরও বড় বড় ইতিহাস পৃথিবীতে রয়েছে। যে কোনো জিনিস করতে গেলেই কষ্ট হয়। একটি মা শিশুকে জন্ম দেওয়ার সময় যখন কষ্ট হয়, সেই কষ্টটাকে উপলব্ধি করতে হয়, সেই কষ্টটাকে জয় করতে হয় এবং সেই জয় করার যে আনন্দ, সেটা কিন্তু আর অন্য কিছুতে পাওয়া যায় না। আর এটাই হচ্ছে তার সূত্র। আপনার যে স্টোরি অফ সংগ্রাম, স্ট্রাগল, ফেলিয়ার, সাকসেস, এটা আই এম শিওর অনেকদেরকে ইন্সপায়ার করবে, কারণ এখন একটা ইট ইস বিকাম মোর অফ আ ফ্যাড কি কলেজ ড্রপ আউট, গ্যারাজ থেকে স্টার্ট আপ, অ্যান্ড দেন ইফ ইটস সাকসেসফুল ইটস ভেরি শর্ট লিভড, যদি ফেলিয়ার হলো সো দেন দে গিভ আপ। কিন্তু এই টাইমটাতে যে একটা পড়াশোনা কমপ্লিট করে, মানে ইউ বিং আ ম্যাথমেটিশিয়ান, আ ফিজিসিস্ট, সেখান থেকে আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কি যে স্টুডেন্টসরা আছে আজকাল, যে ইয়াং মাইন্ডস আছে, সে নিজে পড়াশোনাটা কমপ্লিট করুক, দ্যাট বিকামস দ্য ব্যাকবোন। অ্যান্ড তারপর যেটা করতে চাইছে সেটাতে স্ট্রাগলটাকে অন আ লং টার্ম ভেবে চলুক, নট দ্যাট উই গেট ইন্সপায়ার্ড অনলি উইথ ওয়ান স্টিভ জবস অ্যান্ড কলেজ ড্রপ আউট হলাম আর গ্যারাজ থেকে স্টার্ট আপ করলাম, এভরিবডি ডাজন্ট বিকাম সাকসেসফুল। ছোটো থেকে শুরু করার জন্যে কখনো কি দ্বিধা বা দ্বন্দ্ব মনে হয়েছিল? দেখুন, এটা দ্বিধা বা দ্বন্দ্বের ব্যাপার নয়, কিন্তু কারণ যখন আমি রাইস আরম্ভ করি তখন সেখানে ছাত্রছাত্রীরা আসতেন প্রায় 22 বছর বয়স থেকে প্রায় 32 বছর বয়সের ছেলেমেয়েরা। এবং আমি যখন প্রথম ইনস্টিটিউট আরম্ভ করি একেবারে বাড়ির স্টাডি রুম থেকে, আমি দেখেছি যে 30 জন স্টুডেন্টের যখন বা 40 জন স্টুডেন্টের যখন ক্লাস আরম্ভ করি, যে প্রথম স্টুডেন্টটা কে ভর্তি হয়েছিল সেই দিনটা এখনও আমার কাছে খুব পরিষ্কার। এবং সেই যে ফিসটা, সেই ফিসটা কীভাবে ড্রয়ারে রাখা হয়েছিল সেই দিনটা আমি এখনও ক্লিয়ার। তারপরে রাইস যখন সারা জেলায় ছড়িয়ে পড়লো, একটা মহির হয়ে পরিণত হলো, তখনও সেটা আমি লক্ষ্য করেছি। আবার যখন আমি অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল তৈরি হলো আমাদের গ্রুপের আন্ডারে, তখন আমি আবার দেখলাম যে প্রথম রিক্রুটমেন্ট, প্রথম স্টুডেন্ট ভর্তি হলো। আজকে প্রায় 4,500 স্টুডেন্ট পড়াশোনা করে সেই স্কুলে। সেই চিত্র আমি আবার দেখলাম ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে, অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুলের ক্ষেত্রে এবং ইভেন ইউনিভার্সিটির ক্ষেত্রেও প্রথম যে ছাত্রটি এসেছিল। তাই প্রাতিষ্ঠানিকভাবে কখনো ছোট জায়গার থেকে আরম্ভ করা হয়েছে এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি শূন্য জায়গার থেকে আরম্ভ করা হয়েছে। এবার এই যে শূন্য জায়গার থেকে 100-তে পৌঁছনো, 1000-এ পৌঁছনো, এতবার আমি চোখের সামনে দেখতে পেয়েছি, সেই জন্য কখনোই আমার মনে দ্বিধা বা দ্বন্দ্ব আসেনি সাকসেস হওয়ার ক্ষেত্রে, সফল হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তবে কোনো প্রজেক্ট হয়তো আরম্ভ করা হয়েছে ঠিক পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য অথবা এক্স্যাক্ট লিডার, কারণ আমরা ড্রিমিং করতে পারি, আমরা ভবিষ্যতে কী ঘটবে সেটা বলতে পারি, কিন্তু সেটাকে এক্সিকিউট করার জন্য প্রপার লিডার দরকার যে এক্সিকিউট করতে পারে। তার জীবনে কি সব ক্ষেত্রে কি সফল হওয়া গেছে? কখন আমি ভেবেছি যে না এত সরকারি চাকরির ছেলে মেয়ে আমাদের অর্গানাইজেশন থেকে পেয়েছে, WBCS অফিসারদের প্রায় 40% হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে, 2.5 লক্ষের ওপর ছেলে মেয়ে যারা আজকে কেন্দ্রীয় রাজ্য সরকারি চাকরি করছে, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে। অ্যান্ড দেন স্কুল থেকে যারা পড়াশোনা করলেন তারা কি বেরোলেন, সেই ছাত্রছাত্রীরা আজকে অক্সফোর্ডে রয়েছে, কেমব্রিজে রয়েছে, MIT-তে রয়েছে, হার্ভার্ডে রয়েছে। এখন ইউনিভার্সিটি থেকে যারা বেরোচ্ছেন তারাও সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে। তো আমার একটা মনে হলো যে না, তাহলে প্রচুর IITian বার করতে হবে এবং ডক্টরস তৈরি করতে হবে। এবং বেরোলো, কিন্তু সেই প্রতিষ্ঠানটা ন্যাশনাল স্তরে নিয়ে যেতে পারলাম না, কারণ হচ্ছে যারা এক্সিকিউটর ছিলেন বা যারা এটাকে পরিচালিত করছিলেন ঠিক প্রপার পিপল না পাওয়ার ফলে, ধরুন আজকে সাউথ ইন্ডিয়ার অনেক স্কুল কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে টেকনোলজি ব্যবহার বলছে, কেউ বলছে যে কোশ্চেন ব্যাংক আছে, কেউ বলছে, সেটা ওরা বলতে আরম্ভ করেছে 2018 সাল থেকে, রাইট? এই কথাটা আমি বলেছিলাম 1996-এ। এবং যদি দেখা যায় যে রাইসের প্রথম কোশ্চেন ব্যাংকের যে অরিজিনটা শুরু হয়েছিল সেটা 1996 থেকে আরম্ভ হয়েছিল। বাট দ্য প্রপার পিপল অ্যান্ড সেই ভিশনারি এক্সিকিউটার যদি না পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতা আসে। কিন্তু সেটা সফল হওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব
এটা কিন্তু একদমই আমার মনে আসে না যে আমি সফল হব নাকি। এটা লং জাম্পের মতো হতে পারে, হাই জাম্পের মতো হতে পারে। কখনও 5.5 ফিট যদি কেউ হাই জাম্প দিতে পারে, তার কাছে 5 ফিট ক্রস করাটা কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু সেটা 5.5 ফিট থেকে 7.5 ফিট হবে নাকি, সেটা যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, সেখানে নিজেকে পুশ করতে হয়। এবং যখন আমি 1 ফুট থেকে 5.5 ফুটে পৌঁছেছি, সেই হিস্ট্রিটা, সেই জার্নিটা কেউ যদি একটু রিমেম্বার করার চেষ্টা করে এবং সেখানে আপস অ্যান্ড ডাউনটাকে যদি একটু অ্যানালাইসিস করতে বসে, তাহলে ওই 5.5 থেকে 7 ফিট যে লাফাবে, ওই জায়গাটার রসদ কিন্তু পেয়ে যাবে। জীবনে প্রতিটা ক্ষেত্রেই এই রকমভাবে, কারণ 20-22 বছর পরে বাবা মা 20-22 বছর পর্যন্ত শেখান, স্কুলের টিচাররা 20-22 বছর পর্যন্ত শেখান। তারপরে শেখার জায়গাটা কিন্তু একদম নিজের কাছে। নিজেকে যদি বারবার এক্সারসাইজ করার জন্য যায়, শেখানো যায়, এবং তার জন্য যদি বই পড়া যায়, যারা সাকসেসফুল হয়েছেন সেই কেস স্টাডি করা যায়, আমার মনে হয় যে প্রতিটি লোকের মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে। আমি মাঝে মাঝে ভাবি, অনেককে যখন দেখি খুব প্রতিভাবান এবং অনেক দূর পর্যন্ত পৌঁছানোর কথা ছিল, কিন্তু কোনো কারণে ব্যর্থ হয়েছে, তখন আমি মনে করি যে সে নিজেকে আবিষ্কার করারই চেষ্টা করলো না। হয় তার পারিপার্শ্বিক দিক থেকে বলেছে যে তুমি এর বেশি সফল হতে পারো না, অথবা সেও সেটা আস্তে আস্তে বিশ্বাস করতে আরম্ভ করেছেন যে না, আমার দ্বারা এর থেকে বেশি এগোনো সম্ভব না। কিন্তু মানুষ যে কী পাওয়ারফুল, তখনই আমরা বুঝি, যার ধরুন একটি পা আছে, হাঁটুর নিচ থেকে নেই, সেও কিন্তু ব্রিটিশ চ্যানেল পার হয়েছে। আবার কি হচ্ছে, দুটো পায়ের একটা অংশ নেই, সে কিন্তু হিমালয়ের চূড়ায় এভারেস্টে উঠেছে। আর এখন তো প্যারা অলিম্পিক যখন আমরা দেখি, কি অসম্ভব ক্ষমতা ওদের মধ্যে আমি দেখি, তখন ভাবি যে 5টা ইন্দ্রিয়ের যা সুস্থ আছে, তারা কেন কিছু এই এফোর্টটা দেয় না? তারা কেন নিজেকে এইভাবে আবিষ্কার করে না? তাহলে তো আরও অনেক কিছু বেরোতে পারে, হতে পারে এই পৃথিবীতে। স্যার, আপনার কথা থেকেই হোয়াট আই ফেল্ট ইজ, একটা কথা আছে, দ্য ফেলিয়ার ইজ পিলার অফ সাকসেস। তো ফেলিয়ারটাকে যদি পজিটিভভাবেই নেওয়া যায়, তো আপনার মানে যদি আপনাকে অল অফ এ সাডেন ভাবতে লাগে, সো ইন ইয়োর মেমরিজ স্টোরি অফ ফেলিয়ার্স আর মোর অর স্টোরি অফ সাকসেস ইজ মোর? অফকোর্স স্টোরি অফ ফেলিয়ার নেই আমার কাছে, আমি বলি স্টোরি অফ লার্নিং। অফকোর্স কিছু স্টোরি অফ সাকসেস রয়েছে, এবং তার যা পাওয়ার, তার যে নিজস্ব স্ট্রেংথ রয়েছে, সেই স্ট্রেংথ এই প্রতিটা লার্নিং প্রসিডিওরে যদি আমরা ব্যর্থতাও ধরে নিই, সেই ব্যর্থতা একেবারেই কী হচ্ছে, ভীষণভাবে চাপা পড়ে যাবে। এই যে পাওয়ার, মানুষের মাইন্ডটা কী, মানুষের মাইন্ডটা সবসময় ডমিনেট করার চেষ্টা করে। এই ডমিনেট করার চেষ্টায় কখনো পজিটিভ পার্ট ডমিনেট করে, কখনো নেগেটিভ পার্ট ডমিনেট করে। এই নেগেটিভ পার্ট যদি ডমিনেট করতে আরম্ভ করে আস্তে আস্তে, তখন কিন্তু কী হচ্ছে, পজিটিভ পার্ট কিছুতেই আর পেরে ওঠে না। তা আমাদের চিন্তা ভাবনা, পড়াশোনা প্রতিদিন এমনভাবে কালেক্ট করার প্রতিটা রসদ, ডেটা, যাকে যে এই পজিটিভ পাওয়ারকে ভীষণভাবে কী হচ্ছে ডমিনেট করবে, আর এই নেগেটিভ পাওয়ারকে ভীষণভাবে হারিয়ে দেবে। এই যে সংকট, এই সংকটটা মানুষের হৃদয়েই সবসময় ঘটে, মনেই ঘটে। কারণ সবথেকে আমরা সবসময় বলি আমেরিকা ইরানের যুদ্ধ হচ্ছে, আমেরিকা ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, সবাই চিন্তিত। কিন্তু প্রতিটি মানুষ কিন্তু আমরা প্রতিদিন আমাদের মনের সাথে সংঘর্ষ করছি। তাহলে দুটো দেশের, দুটো কালচার, দুটো রকমের ইন্টারেস্ট, দুটো রকমের স্বার্থ, তারা যুদ্ধ করবে না? তারা তো করবেই। তা এইভাবেই নিজেকে যদি ভাবা যায়, আমার মনে হয় যে অনেক ভালোভাবে জগৎটাকে আবিষ্কার করা যায়, এবং পারিপার্শ্বিক দিকটাকেও অনেকভাবে রিকনসিডার করা যায়। ভেরি ভেরি ইন্সপায়ারিং। জীবনে নিরাপত্তা এবং নিজের স্বপ্নের অগ্রাধিকারের প্রশ্নে কোনো দ্বন্দ্ব ছিল কি? না, এটা একদমই দ্বন্দ্ব ছিল না। কারণ যদি নিজের জীবনের সম্বন্ধে সেই সময়টায় ভাবতাম, অ্যাকচুয়ালি সেই সময়টা ছিল একটা আবেগ। যখন আমি আরম্ভ করি যে বয়সে, তখন প্রায় ইন্ডিভিজুয়াল একটা লাইফ। তো ইন্ডিভিজুয়াল লাইফে যদি কোনো বোঝা না থাকে, এবং সেটা যদি মনে হয় যে না, আবার ফিরে যাওয়া যাবে কর্মক্ষেত্রে, কারণ ওই সময় 90-এর দশকে বেসিক ল্যাঙ্গুয়েজে সবচেয়ে ভালো প্রোগ্রাম লিখতাম আমি কলকাতার মধ্যে। তা সেই জন্য দ্বন্দ্ব কিছু ছিল না। মানে নলেজের ওপর যে দখল, সেটা কখনোই আমার জীবনকে শঙ্কিত করেনি, আমার জীবনের অস্তিত্ব নিয়ে কখনো আমাকে ভাবায়নি। তা সেইখানে যে ভাবনাটা আমি ভেবেছিলাম, সেটাকে বাস্তবিত করা,
এবং সেটাকে এক্সিকিউশন করাটা এটা আমার কাছে সবসময় প্রায়োরিটি পেয়েছে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে। সেই দিক থেকে আমার মনে হয় যে সবারই এটা ভাবা দরকার এবং এই জিনিসগুলো সাধারণত জীবনের প্রথম ভাগে যদি ঘটিয়ে ফেলা যায় তাহলে দে আর ভেরি লাকি এনাফ, যেটা সে অনেকটা পথ যেতে পারে। কারণ আমরা সাধারণত ভাবি যে জীবনে পড়াশোনা করার পর তারপরে আমি নিজে এস্টাবলিশড হব, তারপরে আমি কিছুদিন চাকরি করব, তারপরে আমার কি হচ্ছে পরিবারের সাথে খুব ভীষণভাবে নিশ্চিন্তে কিছুদিন জীবন কাটাবো, তারপরে আমি বেরিয়ে এসে এটা করব। এটা করাটা, এটা ভাবাটাই কি হচ্ছে ভুল পথে চলে যাওয়া। কারণ তখন একটা শুধুমাত্র নিজের জীবন নয়, পরিবারে অনেকে যুক্ত হয়ে যায়, তাদের জীবনের ওঠা বসার সাথে কিছু নির্ভরতার প্রশ্ন এবং কিছুটা ডিপেন্ড করার যে প্রশ্নগুলো আসে ভীষণভাবে সেই সময়টা আর কিছু করার সুযোগ থাকে না। তাই আমার আনফর্চুনেট যে এই সময়ের মধ্যে যেটা আমরা করতে পেরেছি যে অ্যাজ এ ইনস্টিটিউট একটা বড় জায়গায় পৌঁছানো, স্কুল হিসাবে, তারপরে ইউনিভার্সিটি হিসাবে, এ ব্যাপারে তো কোনো সংশয় নেই। আমরা যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ভাবি, সাধারণত তাদের সর্বোচ্চ পদ হচ্ছে একজন পলিটিশিয়ান, সাধারণত প্রধানমন্ত্রী হন বা রাষ্ট্রপতি হতে পারেন সর্বোচ্চ জায়গায়, এবং সে যখন সেই পলিটিশিয়ানের পদটা অতিক্রম করে, কখনো হয়তো এমএলএ হয়েছেন, কখনো এমপি হয়েছেন, কখনো মুখ্যমন্ত্রী হয়েছেন, কখনো এডুকেশন মিনিস্টার হয়েছেন, ওই পর্যন্ত। তা আমাদের এডুকেশনের ক্ষেত্রেও ওই একেবারে রাষ্ট্রপতির মতো এবং প্রধানমন্ত্রীর মতো সর্বোচ্চ পদ হচ্ছে চ্যান্সেলর হওয়া, অ্যাজ এ ফাউন্ডার চ্যান্সেলর বা কে হচ্ছে প্রতিষ্ঠান তৈরি করা। তাহলে সেই দিক থেকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাওয়াটা আমি মনে করি যে এটা যত না আমার কৃতিত্ব, আমার চারপাশে যারা রয়েছেন তাদের উৎসাহ, উদ্দীপনা, তাদের এক্সপেকটেশন, প্রত্যাশা ওই জায়গায় যেতে আমাকে সাহায্য করেছে। সেই দিক থেকে আমি নিজেকে ভীষণই লাকি মনে করি, কারণ আমি সবসময় মনে করি যে ভারতবর্ষের 150 কোটি প্রায় পপুলেশন, তার মধ্যে আমরা যে সুযোগ সুবিধা পাই এবং যেভাবে মানুষ রেকগনাইজড করে, এটা 0.001% লোকও পায় না। তাহলে যেটা পাওয়া গেছে জীবনে অনেক বেশি পাওয়া গেছে। তা এই জায়গার থেকে আমরা যদি কিছু ফিরিয়ে দিতে পারি সেটাই হচ্ছে যথোপযুক্ত হবে। সেই জন্য সবসময় আমার ভাবনা চিন্তা যখন এরকম থাকে, কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে না এবং ব্যক্তিগত নিশ্চয়তার জন্য খুব বেশি আমি অরিডোর না। বিকজ আপনি ইউনিভার্সিটির কথা বললেন, সো আই জাস্ট ফেল্ট কি যেই দিনকে ইউনিভার্সিটি স্টেটাস পেলেন, হাউ ওয়াজ দ্যাট মোমেন্ট? অফকোর্স সেটা ভীষণভাবে একটা স্বপ্নকে ছুঁয়ে দেখা বা ছুঁতে পারাটাই ভীষণ একটা ইন্সপিরেশন ছিল, সেটা একটা গোল ছিল। তবে আবার এটাও ঠিক, যখন আমি প্রথমে ইউনিভার্সিটি শুরু করি, ইউনিভার্সিটির অর্থ এত ছিল না। সেই প্রথম 5 বছর 7 বছর যখন ইউনিভার্সিটি করা হয় তখন আর্থিক দিক থেকে এবং আমাদের ফিলসফি, আমাদের গ্রুপের ফিলসফি যে ছাত্র ভর্তি করার ক্ষেত্রে, ছাত্রদের থেকে ফিজ নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু ফিলসফি আমরা মেনটেন করার ফলে সবসময় প্রথম দিন থেকে ইউনিভার্সিটি তৈরি করার সঙ্গে সঙ্গে প্রচুর অর্থ এসছে তা নয়, কিন্তু তা 5-6 বছরের মধ্যে ইউনিভার্সিটি করতে প্রচুর টাকা লেগেছে। এবং এমনও সময় গেছে যে আমার যে থাকার বাড়িটা সেটাকেও ব্যাংকে মর্টগেজ দিয়ে দেওয়া হয়েছিল। আমি দিয়েছি, কিন্তু আমার সেখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, এখানে কোনো সংশয় ছিল না। তাই এই যে সৃষ্টির যে একটা আনন্দ, সেই সৃষ্টির আনন্দটাই ভীষণভাবে এইসব ক্ষেত্রে শক্তি দেয়। এবং আমি মনে করি যে ভগবানের অস্তিত্ব কী রয়েছে, ভগবান মানুষের মধ্যেই লুকিয়ে রয়েছে। তা প্রতিদিন যদি মানুষের সাথে ভালো আচার ব্যবহার করা যায় এবং মানুষকে যদি প্রতিদিন কিছু এগিয়ে দেওয়ার শক্তি দেওয়া যায়, রাইট, তাহলে কিন্তু হচ্ছে আপনিও ভালো থাকবেন আর সেই কালেকটিভ পাওয়ারই আপনাকে ড্রাইভ করবে। আপনার হিউম্যানলি কোয়েশ্চেনটা আমরা অনেক জায়গাতেই দেখতে পেয়েছি, অ্যান্ড ইউ হ্যাভ বিন ভেরি পেশেন্ট, কাম, কম্পোজ, যেটা আমরা অনেক ক্লোজলি দেখি। কিন্তু যেদিনকে ইউনিভার্সিটি স্টেটাস পাওয়ার ছিল সেদিনকে ইউ ওয়ার মোর এক্সাইটেড, মোর অ্যাংশিয়াস অর মোর হ্যাপি? মোর এক্সাইটেড। অ্যাংশাসটা ছিল হচ্ছে পশ্চিমবঙ্গে হাজার হাজার অভিভাবক এবং ছাত্রছাত্রী যে এক্সপেকটেশন, যে লেভেল, যে বার আমাদের উপর রয়েছে, এটা আমাদের উপর একটা চাপ। সেই দিক থেকে ইউনিভার্সিটির যাতে এক্সপেকটেশন পূরণ করতে পারে এবং সেই লেভেলে পৌঁছতে পারি,
সেই জার্নিটা আমার কাছে খুব চ্যালেঞ্জ ছিল এবং সেটা মাঝে মাঝে আমাকে চিন্তা করাতো। এবং এই ব্যাপারে কোনো সংশয় নেই, আজকেও হায়ার এডুকেশনে একটা ইনস্টিটিউটের সুনাম ভাবনা কীভাবে পৌঁছচ্ছে গার্জিয়ানদের কাছে, অভিভাবকদের কাছে, এটা প্রতিদিনের একটা যুদ্ধ। কিন্তু সেই জন্য এটা ভাববার কোনো কারণ নেই যে ইউনিভার্সিটি স্ট্যাটাস পাওয়া, ইউনিভার্সিটির ন্যাক পাওয়া শুধুমাত্র এটা অ্যাচিভমেন্ট। সেই জন্য আমরা ভীষণভাবে প্রতিদিনই উন্নতি করার চেষ্টা করি। এখন আমরা ভীষণভাবে ভাবছি যে ন্যাশনাল লেভেলে কীভাবে পৌঁছতে পারব, রাইট? কারণ ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের বাঙালিদের ভীষণ একটা দুর্ভাগ্য বলবো, এবং আমরা প্রায়ই অনুশোচনা করি যে কেন বাঙালি লিডারশিপে এমন একটা ভালো হায়ার এডুকেশন ইনস্টিটিউট তৈরি হলো না যা ন্যাশনাল লেভেলে পৌঁছে যেতে পারে। আমরা দেখেছি পুনেতে, আমরা দেখেছি উড়িষ্যাতে একটা ব্যক্তিগতভাবে একটা ইনস্টিটিউটকে ট্রান্সফর্ম করার পর কীভাবে ন্যাশনাল স্তরে নিয়ে চলে গেছে। তা পশ্চিমবঙ্গ থেকে যদি আমাদের ইউনিভার্সিটিকে ওই ন্যাশনাল স্তরে যদি নিয়ে যেতে হয়, অনেক পথ যেতে হবে এবং এখানে আত্মতুষ্টির কোনো জায়গা নেই কিন্তু, এবং প্রতিদিনই নতুন নতুন পরিকল্পনা করতে হবে। এবং আমি খুব খুশি যে আমার চারপাশে যারা এই স্বপ্নটাকে ড্রাইভ করার জন্য দায়িত্ব নিয়েছেন এবং তারা যারা কাজ করছেন তারা কিন্তু ভেরি সিরিয়াস, এবং তারা আমাদের অ্যাম্বিশন সম্বন্ধে, আমাদের টার্গেট সম্বন্ধে তারা ভীষণ যত্নবান, এবং তারা ভীষণভাবে চেষ্টাও করেন ওই জায়গায় পৌঁছানোর জন্য, আর তখনই ওই জায়গায় পৌঁছানো যেতে পারে। তো ইউনিভার্সিটি যখন ইস্টার্ন ইন্ডিয়াতে ফার্স্ট টাইম ন্যাক গ্রেড পেয়ে গেল, সো অফকোর্স এটা একটা স্ট্রিনজেন্ট প্রসেসের থ্রুতে গিয়ে মানে ইট বিকামস পার এক্সেলন, তখন গিয়ে স্টেটাসটা পায়। তো আপনার রাতে ঘুম বেশি শান্তিতে হয় এটা ভেবে কি এখন ইউনিভার্সিটি ন্যাক অ্যাক্রিডিটেড, তার মানে খুব ভালো প্রসেস সিস্টেমস হচ্ছে, পড়াশোনা ভালো হচ্ছে, একটা ব্রেন ড্রেন আপনি আটকাতে পেরেছেন, বেঙ্গলের স্টুডেন্ট বেঙ্গলে থাকতে পারছে, কি আপনার ঘুম কম হয় কি না এখন এই রেসপন্সিবিলিটিটা, দায়িত্বটা আসার পরে আপনাকে আরও বেটার করতে লাগবে? নিশ্চয়ই আমার বরঞ্চ ঘুম কম হয়, কারণ যে ভাবনার থেকে একটা টিউটোরিয়াল হোম টু ইউনিভার্সিটির যে জার্নিটা, সেই জার্নিটায় সবসময় কিন্তু নিজেকে চ্যালেঞ্জ করে। কারণ আমাদের দেশে বিশেষত বাঙালিরা যদি পরপর 5বার 5টা পরীক্ষায় আপনি সফল হন, কিন্তু লাস্ট পরীক্ষায় যদি ফেল করেন, তখন কিন্তু প্রথম 5টা পরীক্ষার সাফল্য কেউ মনে থাকবে না। কিন্তু সবাই আলোচনা সমালোচনা, এবং যারা এতদিন কোনো কথা বলতে পারেননি ওই একটা ফেলকে ঘিরেই কিন্তু তারা আলোচনা করবে। কিন্তু সেই জায়গাটাই সবসময় মনে হয় যে যেখানে সাকসেস হওয়ার ফলে যারা আপনাকে কোনো কথা বলতে পারেনি বা যারা বলার চেষ্টা করেছেন তাদেরকে কী হচ্ছে আপনি বলতে দেননি, এই ভাবনা চিন্তাটা আমরা যতই ভালো পারফরমেন্স করি না কেন, এটা কিন্তু দিন দিন বাড়বে, এবং দিন দিন বাড়বে বলেই হচ্ছে আমাদের আরও সিরিয়াস হতে হবে এবং আরও রাত জাগতে হবে। এটাই হচ্ছে নিয়ম। প্রথম কবে আপনার মনে হয়েছিল আপনার সৃষ্টি এগিয়ে যাচ্ছে? দেখুন, এই প্রসঙ্গে বলতে গেলে আমার মনে পড়ছে এখন আর কি, আমাদের প্রথম ইনস্টিটিউট হচ্ছে রাইস এডুকেশনস, রয়েস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সামিনেশনস। প্রায় 4-5 বছর পরে আমরা প্রথম কনভোকেশন আরম্ভ করি, সমাবর্তন উৎসব। এবং আমরা জানতাম যে শুধুমাত্র ইউনিভার্সিটির ক্ষেত্রে সমাবর্তন উৎসব হয়, কিন্তু কোনো একটা টিউটোরিয়াল হোমের জন্য যে সমাবর্তন উৎসব, সেটা ভারতবর্ষে মানে প্রথম আমরা আরম্ভ করি। এবং সেই সমাবর্তন উৎসবে যখন দেখলাম যে প্রায় হাজার হাজার ছেলেমেয়েরা সফল হয়েছে, মঞ্চে উঠছে, প্রাইজ নিচ্ছে, তখন কিন্তু বুঝতে পারলাম যে একটা ইন্টারনাল স্ট্রেংথ অলরেডি ইমব্যাটেড হয়ে গেছে হচ্ছে এই ইনস্টিটিউটে। এবং তার ফলেই আরও আমি কনফিডেন্স পেলাম যে এটাকে আরও অনেক বড় করা যেতে পারে। তখন অলরেডি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আলোচনা শুরু হয়েছে এবং অনেক কম্পিটিটিভ এক্সামসের প্রস্তুতি যা শুরু হয়েছে। এবং এটা যখন আরম্ভ হলো, আমার মনে আছে যে সেই সময় ইউজিসি, এবং আমরা যখন কলেজে যেতাম কাউন্সেলিং করার জন্য ক্যারিয়ারে, কলেজের প্রিন্সিপালরা আমাদের অ্যালাউ করতেন না, বলতেন যে এটা তো হায়ার এডুকেশনের সাথে কোনোভাবেই কানেক্টেড না। তারপরে আমরা দেখলাম যে ইউজিসি বরঞ্চ একটা ফান্ড স্যাংশন করলেন সমস্ত কলেজ ইউনিভার্সিটিকে, যে না এই ক্যারিয়ার কাউন্সেলিংটা দরকার, তার জন্য তারা অ্যামাউন্ট কী হচ্ছে স্যাংশন করলেন। তখন আমার মনে হলো যে তার মানে এর প্রাসঙ্গিকতা আছে, এর ইম্পর্টেন্স বাড়ছে। আবার যদি আপনি লক্ষ্য করেন যে নিউ এডুকেশন পলিসিতে এখন বলছে যে না, প্রফেশনাল যে জগতে তুমি যাবে, সেই জগতে যে নলেজটা লাগবে সেটা সাবজেক্ট আকারে সমস্ত সাবজেক্ট অ্যালাউ করা হচ্ছে। ইভেন আমরা জানি ভারতবর্ষের বেশ কটা ইউনিভার্সিটিতে
ইউপিএসসিতে ভীষণ ভালো রেজাল্ট করছে ছেলেমেয়েরা। তার মানে গ্র্যাজুয়েশন করছে, মাস্টার ডিগ্রি করছে, এবং ইউপিএসসি পরীক্ষার সময় যে পেপারগুলো দরকার সেগুলো মাইনর হিসাবে অনেক ইউনিভার্সিটি সেগুলো পড়াতে পারছে। তাহলে যে জিনিস আমরা আরম্ভ করেছিলাম, যে চলার পথটা আমরা আরম্ভ করেছিলাম, যে সৃষ্টিটা 1985 শুরু হয়েছিল, তাই 2010 সালে এসে ইউজিসির থেকে একটা রেকগনিশন পাওয়া, অর্থাৎ হায়ার এডুকেশন সিস্টেমে সেটাকে ইন্ট্রিগাল পার্ট হিসাবে তাদের প্রথম ঘোষণা, অ্যান্ড লাস্ট 5 বছর আগে আবার নতুন এনইপিতে, নিউ এডুকেশন পলিসিতে, সেখানে আবার সেটাকে আরও ভীষণভাবে ব্যাপকভাবে যুক্ত করে দেওয়া। তা এই প্রথম সাফল্য এবং পরপর এই ধরনের ঘটনা, হ্যাপেনিংস, এই ধরনের ইনস্টিটিউটের কার্যকারিতা ভীষণ ভালোভাবে বোঝায়। তা সেই দিক থেকে আমার মনে হয়েছে যে এই প্রথম যে কনভোকেশন, এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে হাজার হাজার সফল ছাত্রছাত্রী মঞ্চে ওঠা এবং সেটাকে ভীষণভাবে প্রতিষ্ঠিত করা, সমাজ জীবনে তাদেরকে মূল্য বাড়ানো। কারণ তো এটা ঠিকই, আজও সারা ভারতবর্ষে প্রায় 30% ছেলেমেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তারা ভীষণভাবে কিন্তু ইন্সপায়ার্ড টু বি দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট। তাই সেই দিক থেকে ওই যেটা আরম্ভ হয়েছিল, ওই সময় ওই ছবিটা আমি দেখতে পেয়েছিলাম। তা সেই দিক থেকে আমরা ঠিক পথেই ছিলাম, আর তখন বুঝতে আরম্ভ করলাম যে ইনস্টিটিউট এগিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছে। স্যার, যখনই আমরা সৃষ্টির কথা বলি, মাইন্ডেতে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন সৃষ্টি বলতে যেটা হয়, দ্যাটস আ সার্কেল, রাউন্ড। না, রাউন্ড ডাজন্ট হ্যাভ আ ভার্টেক্স। তার মানে সো ওয়্যার উই স্টার্ট, রাইস এডুকেশন থেকে যেমনি স্টার্ট হলো, এখন হতে হতে স্কুলস, ইউনিভার্সিটি, কিডস এতগুলো হয়েছে, তো আপনার কোথাও মনে হয় কি মানে আপনার এই সৃষ্টিটা পুরোটা হ্যাজ গট সিঙ্কড ইনটু ওয়ান এডুকেশন ল্যান্ডস্কেপ, না আপনার এখনও মনে হয় কি না স্টিল দ্য স্টার্টিং পয়েন্ট ইজ রাইস অনলি, অর এভরিথিং হ্যাজ বিকাম আ রাইস, নিজের মধ্যে একটা স্টার্টিং পয়েন্ট হয়ে গেছে? না, আমি সেটা বলবো না যে রাইস যখন শুরু করেছিলাম তখন এই প্রতিটা পার্ট ইন্টিগ্রেট করার একটা স্বপ্ন বা পরিকল্পনা ছিল। অ্যাকচুয়ালি কোনো প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়াটা, সারা পৃথিবীর ইতিহাসও তাই বলে, এটা সোসাইটি থেকে চাহিদা আসে, এবং এই সোসাইটির চাহিদা যারা ওই সময় এই ধরনের সৃষ্টিমূলক কাজে থাকে তাদেরকে প্রচুর পরিমাণে প্রভাবিত করে, ইনফ্লুয়েসড করে। তখন ওয়ান বাই ওয়ান তারা সিদ্ধান্ত নিতে আরম্ভ করে। আমরা যদি অক্সফোর্ড কেমব্রিজের ইতিহাসটা দেখি, অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজও গ্রাম ছিল, এবং সেখানে পাদ্রীরা মিলে প্রথমে প্রাথমিক স্কুল তৈরি করেছিলেন। প্রাথমিক স্কুলের শিক্ষান্তে যখন দেখলেন যে না, এটা হায়ার স্কুল তৈরি করতে হবে, মিড স্কুল তৈরি করতে হবে, 50 বছর, 60 বছর, 100 বছরের ডিফারেন্সে ওই স্কুলের ট্রান্সফরমেশনটা হয়েছিল। আবার আমরা লক্ষ্য করি যে ওইখান থেকে, ওই স্কুল থেকে যখন কলেজ হলো, তখনও কিন্তু আবার সোসাইটির যে রিকোয়ারমেন্ট ছিল সেইখান থেকে ওটা আসলে আর কি আবার ইউনিভার্সিটিতে পরিণত হলো। ঠিক সেই রকমভাবে যখন রাইস আমরা শুরু করলাম, তারপরে দেখলাম যে ছেলেমেয়েদের ব্যর্থতা, আমাদের সমাজে একটি ছেলে যখন ব্যর্থ হয় তখন সবাই আঙুল তোলে তার দিকে, কিন্তু যে তুমি ব্যর্থ। কিন্তু তার আন্তরিকতার কোনো অভাব ছিল না। কিন্তু আমি দেখতাম যে রাইসে যখন 22-23 বছর বয়সে ছেলেমেয়েরা পড়তে আসতো, তারা সাফল্যের জন্য ভীষণ ডেসপারেট, যা বলতাম সেভাবে পরিশ্রম করতো, তবুও তো কিছু ছেলেমেয়ে ব্যর্থ হতো। তা ব্যর্থ হওয়ার পরে তাকে আমরা আইডেন্টিফাই করতাম। তখন আমার মনে হলো যে এমন একটা যদি স্কুল করা যায়, যেই স্কুল থেকে সমস্ত ছেলেমেয়েরাই বেরোবে, যেখানে হয়তো সে অঙ্কটা ভালো মতো শিখতে পারেনি, ইংলিশটা ঠিক মতো শিখতে পারেনি। আমি কোনো বিতর্কের মধ্যে যেতে চাই না, যে সোসাইটি তো তার সবারই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল একটি ছেলেমেয়েকে সম্পদে ট্রান্সফর্ম করার। নিশ্চয়ই তাহলে সেখানে কোনো একটা গ্যাপ ছিল, তার ফলে এটা সম্ভব হয়নি। তাই একটা যদি স্কুল তৈরি করা যায় যেখানে সব ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে, সেই ভাবনা থেকে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল প্রাইমারিলি এবং সেকেন্ডারি আরও অনেক রেজাল্টস রয়েছে। ওইখান থেকে যখন আমাদের ক্লাস 12-এর ছেলেমেয়েরা পাস করলো, তখন গার্জিয়ানরা বললেন যে এই সিস্টেমের মধ্যেই কেন আমরা কলেজ বা ইউনিভার্সিটি তৈরি করতে পারি না, তো করলে পরে ওরা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়তে পারে। তখন অ্যাডামাস টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজ আরম্ভ হলো, তারপরে ইউনিভার্সিটি তৈরি হলো। তাই এই ইতিহাসটাই আপনি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে দেখবেন যে এই একটা ধাপ থেকে আরেকটা ধাপে যখন গেছেন, কেউ না কেউ ভেবেছেন। অ্যাকচুয়ালি যখনই কোনো প্রান্তে কোনো সৃষ্টির চিন্তাভাবনা হয়, এখন ডিজিটাল মিডিয়া, ইন্টারনেট থাকার ফলে আমরা চটজলদি বুঝতে পারি যে না, নিশ্চয়ই কী হচ্ছে, কোনো একটা ভাবনা চিন্তা কোথায় চলছে।
কিন্তু সেই সময় তো ইন্টারনেট ছিল না, সেই সময় তো এত কানেকশান ছিল না। কিন্তু দেখা যায় যে যারা তৈরি করেছেন, যারা এই রিফরমেশনটা এনেছেন সোসাইটিতে, তারা কোনো না কোনো জায়গায় কিন্তু একই রকম চিন্তাভাবনা করেছেন এবং তার যে জার্নিটা আর আমাদের যে গ্রুপের যে জার্নিটা অনেকটা সিমিলার। আপনি যে বললেন কি সেই সময় ইন্টারনেট ছিল না, আই জাস্ট ফেল্ট কি উইশ কি ওই সময় ইন্টারনেট হতো। যদি হতো তো যখন আপনি বলছিলেন কি ওই ফার্স্ট স্টুডেন্টের ফিসটা যখন এলো ওটা ওই ড্রয়ারেতে রাখা, আই এম শিওর ওটা বিউটিফুলি ক্যাপচার হতো অ্যান্ড ওটার ওপরে আজকে অনেক রিলস বানানো যেত। হতে পারতো হয়তো। কোনো ছাত্র, কোনো ফলাফল বা কোনো বিশেষ মুহূর্ত আপনার চিন্তার নেক্সট লেভেলে পৌঁছে দিয়েছিল? অফকোর্স কিছু সেরকম ঘটনা ঘটেছিল। আমার মনে আছে, যদি রাইস এডুকেশনের প্রথম সফল যখন হয় আর কি, তার স্মৃতিটা আমার এখনও মনে আছে। কারণ আমরা ছাত্রছাত্রীদের সফল করার পর তখন পত্রপত্রিকা তার ছবি, তার ভাবনা, তার কমেন্ট হচ্ছে প্রকাশ করতাম এবং ওটা ছিল প্রথম ধাপ। কিন্তু সেই সময় প্রতিটা পত্রপত্রিকার অফিসে খুব রেস্ট্রিক্টেড রুল ছিল, যার ছবি এবং যার কথা লেখা হচ্ছে তার থেকে কিছু একটা সিগনেচার করে আনতে হবে এবং সেই সিগনেচারটা সত্যি ছাত্রছাত্রী যাতে হয় আর কি। আর তখন ফিলসফিও আমাদের খুব স্ট্রং। আমার যে প্রথম ছাত্র সফল হলো এখনও মনে আছে, প্রবীর ঘোষ। সে খড়গপুরে পোস্টিং হয় রেলওয়ে ইয়ার্ডে। তা আমার লিখিত আনতে হবে পারমিশন নেওয়ার জন্য। আমি গেছি সকাল 10টার সময়, গিয়ে দেখি কি যে ইয়ার্ডের বা যে ওই যে অফিসে কাজ করে রেলওয়ে, সেখানে পুরো গেট বন্ধ, গেট খোলা হবে বেলা 2টোর সময়। তা আমরা আগেই খবর দিয়েছিলাম, ওই 10টা থেকে 2টো পর্যন্ত আমাকেও দাঁড়িয়ে থাকতে হয়েছিল। 2টোর পরে যখন টিফিন পিরিয়ডে যখন খোলা হলো তখন এসে ও সই করলো যে না, আমি এই ইনস্টিটিউটেই পড়াশোনা করেছি এবং এখান থেকেই সফল হয়েছি। অ্যান্ড দেন এসে কর্মক্ষেত্রে তারপর এটা জমা দেওয়ার পর তারপরে বিজ্ঞাপন বেরিয়েছিল। ঠিক এরকম সাফল্যেই আরেকটা আমাদের নেক্সট লেভেলে পৌঁছতে সাহায্য করেছিল এবং আমাদের অর্গানাইজেশন একটা রেভলিউশন এনেছিল। কারণ প্রাথমিকভাবে ধারণা ছিল, আমি যদি 90 দশকে বা 2000 সালের কথা বলি, যে WBCS পরীক্ষা সাধারণত কারা বসে। WBCS পরীক্ষায় সাধারণত বসে হচ্ছে প্রেসিডেন্সি কলেজ এবং লরেটো অ্যান্ড দেন কিছুটা বেথুন, এই ধরনের 4-5টা ইউনিভার্সিটি বা কলেজে একেবারে ঠিক ছিল যে ওরাই WBCS পরীক্ষায় বসতে পারে। ওই ক্যাপেবিলিটি বা ওই যদি এবিলিটি না থাকে তাহলে অন্য ছাত্ররা বসতে পারে না, আর এটা বহুলভাবে প্রচারিত ছিল। সেই জন্য অনেক ছেলেমেয়েরাই ক্যাপেবল হওয়া সত্ত্বেও ডিস্ট্রিক্টসে বা জেলা থেকে পরীক্ষা দিত না। এর আমার মনে আছে যে প্রথম যখন রাইস থেকে যে ছেলেটি ফার্স্ট হয় WBCS পরীক্ষায়, সে প্রত্যন্ত পুরুলিয়ার একটা স্কুলে পড়াশোনা করত এবং সেইখানে যখন ফার্স্ট হলো, আমার মনে আছে প্রথম তাদের গাড়ি দেওয়া হয়, কারণ WBCS পরীক্ষায় ফার্স্ট হওয়ার ফলে প্রথম গাড়ি দেওয়া হয় এবং তার গাড়ি আর ছবি একসাথে এমনভাবে আমরা পত্রপত্রিকা বা বিভিন্ন জায়গায় প্রকাশ হতে আরম্ভ করলো এবং ছাত্রছাত্রীরা জানতে আরম্ভ করলো, তখন সারা পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টসের ছেলেমেয়ে একটা বিশ্বাস জন্মালো যে না, আমিও পারি, আমিও WBCS পরীক্ষায় বসবো। এটা একটা রেভলিউশনের কাজ দিয়েছিল। ইতিহাস বলে যে ভারতবর্ষকে মুক্ত করা যাবে, এই প্রথম চিন্তাভাবনাটা এসেছিল যখন সেই গোর্খা বা ব্রিটিশ ফুটবল টিম মোহনবাগানের কাছে হেরেছিল। খালি পায়ে মোহনবাগানের প্লেয়াররা খেলেছিলেন, অতএব তারা যখন হারাতে পারলো তখন তারা ভাবলেন যে তাহলে টিমকে যদি হারানো যায় তাহলে সরকারকে কেন হারানো যাবে না, দেশকে কেন স্বাধীন করা যাবে না। ঠিক সেই রকম একটা মুভমেন্ট বা আন্দোলন কিন্তু সারা পশ্চিমবঙ্গে শুরু হলো এবং যেখান থেকে রাইসের নাম এবং সুনাম বাড়তে আরম্ভ করলো। তাই স্বভাবতই এই ঘটনাটা আমাদের রাইস এডুকেশনকে পরবর্তী লেভেলে বা পৌঁছতে সাহায্য করেছিল। আপনার এই প্যাশন ড্রিভেন স্ট্র্যাটেজিসগুলো which have created revolutions one after another, that's exactly what we call as revolution. আমরা জানি পশ্চিমবঙ্গে প্রতিটা জেলা, প্রতিটা গ্রাম শহর থেকে হাজার হাজার ছেলে মেয়ে আপনার ক্লাস করার জন্য ছুটে আসতো এবং আজও আসছে। রহস্যটা কি? কোথায় দুর্নিবার টান? ওয়্যার ইজ দ্য পয়েন্ট অফ অ্যাট্রাকশন? নিশ্চয়ই পয়েন্ট অফ অ্যাট্রাকশান তো ছিলই, কারণ যে পদ্ধতিতে আমি ম্যাথমেটিক্সের ক্লাস নিতাম, আমি আগেও একটু আগে বলেছি যে ওখানে আর্টসের ছেলেমেয়েরা, সায়েন্সের ছেলেমেয়েরা এবং কমার্সের ছেলেমেয়েরা একইভাবে এনজয় করতো। অ্যাকচুয়ালি একটা ক্লাসরুমে প্রতিভার তারতম্য থাকেই,
এবং ছেলেমেয়েদের মধ্যে একটা ডিফারেন্স থাকেই, কিন্তু তাদেরকে কিভাবে একটা স্ট্যান্ডার্ড ডেলিভারির মধ্যে দিয়ে একসাথে নিয়ে আসা যায়, এটা কিন্তু একটা আর্ট বটে। এবং আমার মনে হয়েছে যে বারবার ক্লাস নিতে নিতে এমনভাবে নিজেকে পারফেক্ট জায়গায় নিয়ে যাওয়া দরকার ছিল যে যদি 600-700, এবং আমার ক্লাসে প্রায় একসাথে 600-700 ছেলেমেয়েও বসে, এবং এখনও প্রায় যদি 2000-3000 ছেলেমেয়ে বসে ক্লাসে, ক্লাস নেবার যে পদ্ধতি, ক্লাস নেওয়ার যে ইন্টারেস্টটা ডেভেলপ করা, এটাকে ভীষণভাবে নিজেকে সারপার করা দরকার প্রতিদিন। এবং প্রতিদিন প্রতিটা জেলায় আমি লক্ষ্য করি যে যখন একটা জেলা থেকে আরেকটা জেলায় যাই, ছেলেমেয়েদের প্রতিভারও কিছু একটা ডিফারেন্স হয়। মিদনাপুরের ছেলেমেয়েরা যতটা প্রতিভাবান এবং যেভাবে ইন্টারেস্ট পায়, বাঁকুড়া পুরুলিয়ার ছেলেমেয়েরা কিন্তু আর ততটা হয়তো শার্প পাওয়া যায় না। সেন্ট্রাল ক্যালকাটায় যত শার্প ছেলেমেয়ে পাওয়া যায়, সেটা হয়তো বীরভূমে গিয়ে পাওয়া যাবে না। তা এইরকম যখন হয় আর কি, তখন নিজেকে ক্লাসে পা দেওয়ার সাথে সাথে বুঝে নিতে হয় যে আজকে আমি ক্লাসে কীভাবে নিলে পরে এই ছেলেমেয়েদের সহজে খুব সিম্পল মেসেজ দিতে পারি। কঠিন জিনিস অথচ সিম্পলভাবে দেওয়ার যে পদ্ধতি, এটা কিন্তু একজন শিক্ষকের ভীষণ কোয়ালিটির ব্যাপার আসে। আর যেহেতু ম্যাথমেটিক্স যেহেতু খুব সুইফট করানো হয়, সেই জন্য এটা কিন্তু ছেলেমেয়েরা কোনো দিনই ক্লাস মিস করতে চায় না। এবং আমিও এখনও অ্যাজ এ ফাউন্ডার এবং চ্যান্সেলর অফ অ্যাডামাস ইউনিভার্সিটি সময় একটু কম পাই ক্লাসে যেতে, কিন্তু ক্লাসকে সবসময় আমি মিস করি এবং ছাত্রছাত্রীরাও কিন্তু ভীষণ মিস করে। তাই আমার মনে হয় যে টিচার্সের পড়ানোর ভঙ্গি এবং আন্তরিকতা, সিনসিয়ারিটি এখনও কিন্তু একদল ছাত্রছাত্রীকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে এবং তারা কিছুতেই মিস করতে চায় না। এই যে আপনি বললেন কি ডিফারেন্ট লোকেশনস, ডিফারেন্ট জায়গা হয় যেখানে স্টুডেন্ট তাদের ইন্টারেস্ট দ্যাট ডিফার্স, কিন্তু বোধহয় দ্যাট ইজ হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট, কি আপনি আজও অ্যাজ এ টিচার এটা ভাবছেন না কি যেই লোকেশনেতে কি যেই জায়গাতে স্টুডেন্ট হ্যাভ এ লিটল লেসার ইন্টারেস্ট, কি সেটা ছেড়ে দিয়েই আমি অন্য জায়গায় পড়াই। সো দ্যাট মেক্স ইউ দ্য ম্যান উইথ দ্য ভিশন। যদি আপনি বর্তমানে 120 একর ল্যান্ডে অ্যাডামাস ইউনিভার্সিটি ফাউন্ডার চ্যান্সেলর থেকে সেই তরুণ বয়সে সেই ছোট্ট টিউটোরিয়াল হোমে ফিরে যেতে পারতেন, তাহলে আপনি নিজেকে কি বলতেন? আমি যদি সেই সময়ে ফিরে যেতে চাই বা পারতাম, তাহলে অবশ্যই আমি নিজেকে ধন্যবাদ জানাতাম এবং সঙ্গে ভাগ্যবানও ভাবতাম। কারণ যে সিদ্ধান্ত আমি নিয়েছিলাম অ্যাজ এ টিচার্স, এবং সেটা আমাকে এই পথ চলতে সাহায্য করেছে এবং সমাজ এবং প্রতিষ্ঠানের শীর্ষে পৌঁছতে সাহায্য করেছে, সেই দিক থেকে সিদ্ধান্তটা সঠিক ছিল। সেই জন্য আমি মনে করি যে নিজেকে ধন্যবাদ জানাতাম। আর দ্বিতীয় যেটা হচ্ছে, এটা প্রচুর লোকের আশীর্বাদ এবং তার ফলে এটা সম্ভব হয়েছে। সেই দিক থেকে নিজেকে ভাগ্যবানও মনে করতাম যে না, সত্যি এটাকে গড়ার ক্ষেত্রে চলার পথে এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে চলে যাওয়া, একটা জীবনের এই যে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাওয়া, এটা খুব ফরচুনেট। কটা ব্যক্তি এই সুযোগ পায় তার এই দীর্ঘ সময়ের মধ্যে। কারণ সাধারণত টিচাররা কেউ ক্লাস প্রায় প্রাথমিক স্কুলে হয়তো পড়ান 20 বছর ধরে পড়িয়েছেন, কোনো টিচার হয়তো হাই স্কুলে 30 বছর ধরে পড়িয়েছেন, কোনো প্রফেসর হয়তো কলেজে বা ইউনিভার্সিটিতে 30 বছর পড়িয়েছেন। কিন্তু এই রকমভাবে প্রফেশনাল স্টাডি থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে একইভাবে পড়ানোর সুযোগ পাওয়া, নিশ্চয়ই ওই দিনের সিদ্ধান্তটা সঠিক ছিল এবং ফিরে যেতে পারলে নিশ্চয়ই সেই সিদ্ধান্তকে আমি ধন্যবাদ জানাবো। আপনি বিং আ visionary leader, successful entrepreneur, still you are a living teacher today. এটা শুনে আমার মনে হয় the student inside me would love যদি আজকে ডোরেমনের টাইম মেশিন হতো আর আমিও এই টাইমেতে যেতে পারতাম। সাফল্যের সাথে সাথে আপনি এগিয়েছেন, কিন্তু প্রতি ক্ষুদ্র সাফল্য থেকে বৃহৎ সাফল্য যার আপনার পাশে ছিল তাদের ভোলেননি। এটা কি জীবনের কোনো শিক্ষা, বা শিখলেন কী করে? নিশ্চয়ই এটা জীবনের শিক্ষা, কারণ আমি ফরচুনেট যারা আমাকে এটা শিখিয়েছেন, এবং দুজনেই কি হচ্ছে আমার ম্যাটার্নাল আঙ্কেল। আমি ছোটোবেলায় দেখেছি একজন রাজনীতিবিদ হিসাবে ভীষণ সুনাম অর্জন করেছিলেন পশ্চিমবঙ্গে,
এবং তার সাথে আমি দেখেছি যে সমাজের সর্বস্তরে মানুষের কি যোগাযোগ এবং সেটা কতটা ভ্যালু মূল্যবান জীবন তৈরি করতে সাহায্য করেছে। আমি আরেকজনকে দেখেছি, বিখ্যাত অ্যাকাডেমিশিয়ান ছিলেন, তিনি কিন্তু ওই অ্যাকাডেমিক্সের মধ্যে থেকে সর্বোচ্চ স্তরে যেতে পেরেছিলেন। কিন্তু অ্যাকাডেমিক্স যদি সাহায্য করে কোনো সোশ্যাল রিফরমেশনের ক্ষেত্রে, সেটা কিন্তু এক্স্যাক্ট হচ্ছে কেমিস্ট্রি, যে মানুষের সাথে মেশা এবং সেটাকে তাদের মধ্যে কনভে করা, তাদের কাছে পৌঁছে দেওয়া। তাই আমার এই জার্নির ক্ষেত্রে টিউটোরিয়াল হোম টু দ্য ইউনিভার্সিটি যে জার্নিটা, এই জার্নির ক্ষেত্রে প্রচুর ব্যক্তি সান্নিধ্যে আসা গেছে এবং তারা সবাই যে পড়াশোনায় খুব ভালো, তারা যে ধনী ব্যক্তি তা নয়। কিন্তু এমন একটা সময় রাইসে যখন আমি পড়াশোনা করাতাম, কখনো হয়তো কোনো রিক্সা চালক তার ছেলের হাত ধরে দিয়ে এসে বলতেন যে দেখুন এই 5 টাকায় দিতে পারলাম, এর বেশি টাকা দেওয়া সম্ভব নয়, এবং সেইখানে তাদেরকে পড়ানো হয়েছে, তারা ভালো রেজাল্ট করেছে। আবার আজকেও আমরা দেখি যে ভারতবর্ষের বিখ্যাত যারা ডাক্তার রয়েছে তাদের ছেলে মেয়ে আবার অর্গানাইজেশনে পড়তে আসে। তা এই যে হিউম্যান কানেক্ট, এবং এই হিউম্যান কানেক্টের আরেকটা সাহায্য করে আপনি নিজের সাফল্যের সাথে সাথে দুটো পা যাতে মাটিতে থাকে সেই শিক্ষাটাও কিন্তু শেখায়। কিন্তু কারণ শিক্ষা কখনো দাম্ভিকতা আনতে বা অহংকারী করতে সাহায্য করে না। কারণ আমেরিকাতে প্রায়ই সবাই বলে যে ব্যাক টু স্কুল, ব্যাক টু স্কুল মানে হচ্ছে ব্যাক টু ইউর দ্য লাইফ। সব ক্ষেত্রে যে তুমি কীভাবে বড় হয়েছো, তোমার সমাজে কারা তোমাকে সাহায্য করেছে, সে টিচার হতে পারেন, প্রতিবেশী হতে পারেন, রিলেটিভ হতে পারেন, বাবা মা হতে পারেন। তাই এটা সবসময় মূল্যায়ন করার চেষ্টা। তাই এই দুজনের জীবনযাত্রা আমাকে ভীষণভাবে শিখিয়েছে যে এই সাফল্যের সাথে সাথে যারা সাফল্য আনতে সাহায্য করেছে এবং সেই সাফল্যের যে গুণ, যে রেজাল্ট, সেটা সমাজের সব স্তরে পৌঁছে দেওয়ার দায়িত্ব একটা নিতে হয়। এবং সেই দিক থেকে আমি এটাকে ভীষণভাবে ব্যালেন্সড করি এবং সেটা একটা শিক্ষার পর্যায়ে মনে হয় একদম ব্লাডেই ঢুকে গেছে যে এই দুটোকে নিয়েই চলা দরকার। এই যে আপনি সোশ্যাল রিফরমেশন আর revolutionary strategies কি চেঞ্জেস গুলো বলেন, I think that's what we call as hashtag the revolution. So it was wonderful talking to you, getting a lot of perspectives. The channel itself says the perspective shift. So আপনার সাথে কথা বলাতে আমরা বুঝতে পারলাম কি একটা যে টিপিক্যাল চিন্তাধারা, হাউ টিচিং শুড হ্যাপেন, কিন্তু ওটার মধ্যে রিফরমেশনস আনা যায়, ওর মধ্যে রেভলিউশনস আনা যায়, অ্যান্ড হাউ ইট ব্রিংস টু দ্য সাকসেস। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল লিসনিং টু ইউ। আমরা ডেফিনেটলি আপনার আরও টাইম নেব অ্যান্ড উই উড লাইক টু লিসন মোর অ্যান্ড মোর। কিন্তু আজকে সেশনটার জন্যে জাস্ট টু র্যাপ ইট আপ লিটল মোর লাইটলি, তো আপনার আরেকটা দিকও আছে, মানে ইউ হ্যাভ লট অফ হিউম্যান কোয়েশ্চেন টু ইউর সেলফ। আমি যতদূর জানি আপনার স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচারের দিকে একটা হিউজ ইনক্লিনেশন আছে। সো উই উড লাভ টু সি দ্যাট সাইড অফ প্রফেসর সমিত রে। সো আমি আপনাকে কয়েকটা র্যাপিড ফায়ার কোয়েশ্চেন্স করবো, কুইক কোয়েশ্চেন্স। নো আনসার ইজ আ রং আনসার হিয়ার, বাট আই এম শিওর তাতে আমরা বুঝতে পারবো কি হোয়াট ইজ দ্যাট সাইড অফ প্রফেসর রে। শান্তির জন্য পাহাড় না পার্সপেক্টিভের জন্যে ওশান? দেখুন, এই দুটোর জিনিসই কিন্তু দুটো দৃষ্টিভঙ্গিতে আমি দেখি। সাধারণত শান্তির ক্ষেত্রে পাহাড় বলে, কিন্তু আমার কাছে আমি যখন পাহাড়ে ট্রাভেল করি তখন পাহাড়ের দিকে তাকিয়ে দেখি যে কত একটা শক্তি নিয়ে সে মাথা উঁচু করে সবার থেকে উপরে দাঁড়িয়ে আছে। অনেক ছোট ছোট টিলাও থাকে, কিন্তু এই যে মাথা উঁচু করে একটা দাম্ভিকতার সিম্বল নিয়ে যে দাঁড়িয়ে থাকে, এটা আমাকে কিন্তু লিডারশিপের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা ডেভেলপ করতে সাহায্য করে। আবার সেদিক থেকে আবার সমুদ্র, আমি যখন সমুদ্রের পাশে কিছুক্ষণ অপেক্ষা করবেন বা সময় কাটাবেন, দেখবেন একের পর এক ঢেউ আসছে কন্টিনিউয়াসলি, অবিশ্রান্তভাবে, অবিরতভাবে, এবং ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, যুগের পর যুগ। এটা আবার এনার্জি ক্যারি করে। যে আমরা প্রথমেই ভাবি, অনেক সময় ভাবি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, অনেক কাজ তো করলাম। সমুদ্র কখনো প্রশ্ন করে না যে একের পর এক ঢেউ তুলতে তুলতে আমি পরিশ্রান্ত হয়ে পড়েছি, এবার কী হচ্ছে, আমি থেমে যাব। সমুদ্র যদি থেমে যেত তাহলে সভ্যতা থেমে যেত, মানুষের ইন্সপিরেশন থেমে যেত। তাই দুটোর পার্সপেক্টিভে আমি দুটো অ্যাঙ্গেলে দেখি বলে দুটোরই ভ্যালু কিন্তু আমার কাছে রয়েছে। ওয়ান্ডারফুল। আমি ভাবিনি কি দিস আনসার
will give us this perspective also. Board chalk, no boardroom decision. অফকোর্স আমি আজও গেছে বোর্ডে চক ডাস্টার নিয়ে অনেক বেশি এনজয় করি, কারণ বোর্ডরুমের যে ডিসিশন সেটা হয়তো কোনো একটা ইনস্টিটিউটের পক্ষে একটা যুগান্তকারী ট্রান্সফরমেশনে সাহায্য করে। কোনোটা হয়তো একটা মাসের জন্য, একটা বছরের জন্য, 10 বছরের জন্য সিদ্ধান্তের একটা খুব ল্যান্ডমার্ক হিসাবে থাকে, যে না এই বোর্ডরুমে এই সময়ে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি ভাবেন যে ক্লাসরুমে যে 100 ছাত্রছাত্রী আপনার দিকে তাকিয়ে আছে, এই ছাত্রছাত্রীদের 100 জনের যদি মাল্টিপল সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনার মধ্যে একজন সায়েন্টিস্ট থাকতে পারে, একজন ইঞ্জিনিয়ার থাকতে পারে, একজন নোবেল লরিয়ার থাকতে পারেন, একজন ভালো WBCS অফিসার থাকতে পারেন, একজন IAS IPS থাকতে পারেন, একজন ভালো লয়ার থাকতে পারেন। তাহলে এই যে সম্ভাবনা অনেক বেশি মাল্টিপল। এক নাম্বার টু হচ্ছে যে ছেলেমেয়েরা থাকে তাদের যা এজ, তাদের যা এনার্জি, সেই এনার্জি বরঞ্চ আমরা অ্যাবজর্ব করি। আমাদের থেকে ছাত্রছাত্রীরা এনার্জি পায় না। হয়তো ক্লাসের ক্ষেত্রে তারা একটা দিক পায়, তারা একটা ডোমেন অফ নলেজকে পেতে পারে, কিন্তু ওদের এনার্জি শতগুণে বাড়িয়ে দেয়। আর আমি সবসময় বিশ্বাস করি যে কোনো প্রতিষ্ঠানই আমি তৈরি করি না কেন, আমার প্রথম আইডেন্টিটি হচ্ছে অ্যাজ এ টিচার্স অর দ্য প্রফেসর, এবং লাস্ট আইডেন্টিটি অফ টিচার্স অ্যান্ড প্রফেসর। সেহেতু স্বভাবতই বোর্ডরুম থেকে আমি বরঞ্চ ক্লাসরুমে অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি এনজয় করি। মানে আমরা বলতেই পারি কি বোর্ডরুমে স্ট্র্যাটেজিক ডিসিশনসে স্ট্রেসড আউট হওয়ার পরে ক্লাসরুমে বোর্ড এন্ড চক ইজ দ্য স্ট্রেস বাস্টার। রাইট। ক্লাসরুমের হালকা কেওস না বাড়ির একটা শান্ত রবিবার? বাড়ির একটা শান্ত রবিবার দীর্ঘ 40 বছরে 40 দিনও হয়েছে নাকি আমার সন্দেহ আছে, কিন্তু আমি কিন্তু ক্লাসরুমের হইচই, ক্লাসরুমে ছাত্রছাত্রীদের সাথে কাটানো, অথবা কোনো দূরদর্শনে দুপুরবেলায় ছাত্রছাত্রীদের কাউন্সেলিংয়ের জন্য যাওয়া, এটা অনেক বেশি প্রেফার করি। ছাত্রদের সঙ্গে গ্রুপ ডিসকাশন না সিওদের সঙ্গে কফি মিটিং? নিশ্চয়ই কী হচ্ছে, ছাত্রছাত্রীদের সাথে গ্রুপ ডিসকাশনকে আমি প্রায়োরিটি দেবো। আপনাকে গড়ে তুলেছে ডিসিপ্লিন না স্ট্রাগল? এটা তো ঠিকই যে স্ট্রাগল একজন মানুষকে অনেক শক্তি দেয়, এবং সেই যে স্বপ্ন দেখা, সেই স্বপ্ন কিন্তু যদি ডিসিপ্লিন না থাকে জীবনে, তাহলে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছানো যায় না। সেই জন্য সারা পৃথিবীতেই দেখা গেছে খেলোয়াড় হিসাবে হোক, বা সায়েন্টিস্ট হিসাবে হোক, গায়ক গায়িকা হিসাবে হোক, নায়ক নায়িকা হিসেবে হোক, অনেকের মধ্যে ট্যালেন্ট ছিল, অনেকের মধ্যে সম্ভাবনা ছিল, কিন্তু ডিউ টু দ্য ল্যাক অফ দ্য ডিসিপ্লিন সেটা কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেছে। নাম্বার অফ এক্সাম্পলস রয়েছে। সেই জন্য আমি বলবো যে ডিসিপ্লিন ভীষণ দরকার, আর একাগ্রতা হচ্ছে সেটাকে ট্রান্সফর্ম করার জন্য দরকার। দুটোই পাশাপাশি চলা উচিত জীবনে। একটা বই যে প্রত্যেক ছাত্রকে আপনি পড়তে বলবেন? আমি বলবো যে ডক্টর আব্দুল কালামের ইগনিফাইড যে মাইন্ড, সেই বইটা খুব ভীষণভাবে পড়া দরকার। একটা দেশের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একজন সায়েন্টিস্ট কীভাবে ভূমিকা নিতে পারে, এবং ছোট বয়সে তার যে স্বপ্ন দেখা, তার সাথে কীভাবে লিঙ্কড করতে পারে, এটাই যদি কেউ পড়ে, তার জীবনের ক্ষেত্রে অনেক ঠিকানা, অনেক অ্যাড্রেস এবং অনেক ভাবনা তাকে সাহায্য করবে। Indeed, Ignite the Minds is a wonderful book. সাকসেস আপনাকে কি দিয়েছে, আর নিঃশব্দে কি কেড়ে নিয়েছে? সাকসেস আমাকে অনেক কিছু দিয়েছে, আর নিঃশব্দে কেড়ে নেওয়াটা কখনো আমি সেভাবে ভাবি না। আমি ভাবি যে কিছু পেতে গেলে পরে কিছু জিনিসকে কম এক্সারসাইজ করতে হয়, সেটাকে কাটেল করতে হয়। সেটা অনেকটা হয়েছে। সেটা ধরুন 30 থেকে 45 বছর বয়সে সাধারণত যেভাবে সময় কাটানো অনেকে কাটায়, অন্তত একটা পার্সেন্টেজ অফ দ্য টাইম বন্ধুদের সাথে আড্ডা, অথবা ভীষণভাবে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা, নিজের টাইম বলতে যেটা বোঝায়। কিন্তু আমি মনে করি যে ওইটা কাট করার ফলেই অনেক বছর এক্সট্রা পাওয়া গেছে কাজ করার ক্ষেত্রে। সিম্পলি একটা ম্যাথমেটিক্স, আমি যদি ভাবি যে না প্রতি বছর 52টা রোববার আসে, 52টা স্যাটারডে আসে,
তাহলে 104 দিন। তাহলে 104 দিন যদি প্রতি বছর আমি কাজ করি, তাহলে 40 বছরে তাহলে 100 ইন্টু 40, 4000 দিন ডিভাইডেড বাই 365, মোর দেন 10 ইয়ার্স, রাইট? আপনি যদি সারাদিন 8 ঘন্টা কাজ করেন আর সেটাকে যদি আপনি 12 ঘন্টা কাজ 4 ঘন্টা করে এক্সট্রা করেন, তাহলে মাসে হচ্ছে 120 ঘন্টা, বছরে ইন্টু 12, তার মানে অ্যানাদার 120 ইন্টু 12, প্রায় 14,000 আওয়ার্স বেশি করা। 40 বছরে এটা দেখা যাবে অ্যানাদার 10 ইয়ার্স আপনি এক্সেস কাজ করলেন। তাহলে মানে লাইফের দিক থেকে মনে হয় ভীষণভাবে আপনি 40 বছর কাজ করেছেন, তার সাথে আরও 10 বছর প্লাস 10 বছর যদি যোগ করেন, অ্যাকচুয়ালি আপনি সময় পেয়েছেন প্রায় 60 বছর। তাহলে এই যে অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টটা পাওয়ার ক্ষেত্রে যদি আপনি ওখানে একটু কম্প্রোমাইজ করেন, তাহলে কিন্তু এটা অনেক বেশি প্রোডাক্টিভ হয়। অনেক সময় আমরা ভাবি যে একটু গল্প করে সময় কাটাই। আমার মনে হয় যে গল্প করে সময় কাটানোর দরকার, তার থেকে ওই সময়টা যদি কেউ জিমে একটু কাটায়, অথবা কিছু সাঁতার কাটে, অথবা হাঁটে, তাকে অনেক সুস্থ রাখতে সাহায্য করে। তাই জীবনে কোনো কিছু কেড়ে নিতে কেউ পারে না, আর সেই অভাবটা থেকে কেউ দুঃখিত হওয়া উচিত না, বরঞ্চ তার অন্য কয়েনের অন্য পিঠটা দেখা দরকার, যে সেইখান থেকে আমি কী কী গেইন করলাম। অফকোর্স আমার মনে হয়েছে যে ছোটোবেলায় আমার পরিবারে যে 2 ছেলে এসছেন, ওদের সাথে শৈশবকালে আরও বেশি সময় কাটাতে পারতাম, কিন্তু হয়তো হ্যাঁ সেইভাবে ওই সময় তাদের সাথে খেলাধুলা করা সম্ভব হয়নি। কিন্তু তারা যখন ক্লাস 8-এ উঠেছে, 9-এ উঠেছে, 10-12-এ উঠেছে, তাদের ফিজিক্স ম্যাথ পড়ানো হয়েছে এবং তাতে তারা ভালো পারফরমেন্স করেছে। অ্যান্ড দেন এখন কিছুটা হলেও সেকেন্ড জেনারেশন হিসাবে সারা রাজ্যে, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর ক্ষেত্রে যে স্বপ্নটা দেখতে আমাদের প্রায় 30-40 বছর লেগেছে বাস্তবিত করতে, তারা প্রথম 2 বছর 3 বছর থেকেই সেই জায়গাটায় পৌঁছতে পারছে এবং সেই জায়গাটায় এগোতে পারছে। এটা ভীষণভাবে কিন্তু তাদের কাছে প্লাস পয়েন্ট। তাই শৈশবের সময় তারা যা হারিয়েছে সেদিকে না তাকিয়ে যদি আজকে যে গেইনটা করছে সেটা তাকালে পরে আমার মনে হয় কাউরই দুঃখিত হওয়া উচিত না। নো ওয়ান্ডার ইউ আর আ ম্যাথমেটিক্স উইজার্ড। র্যাপিড ফায়ারের মধ্যে একটা ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করে আমরা 60-40 ইয়ার্সের মধ্যে পৌঁছতে পারি। আই এম শিওর নোবডি কুড হ্যাভ বিলিভড। দিনের শেষ, এনার্জি নিঃশেষিত, এবার বাড়ি। বাট বাড়িতে ওকেশন, টু ম্যানেজ বোথ, হোয়াট উইল বি ইয়োর গো টু ফুড, কলকাতা বিরিয়ানি ও চাইনিজ? অফকোর্স এই ক্ষেত্রে চাইনিজ, কারণ হচ্ছে চাইনিজ ফুডের অন্তত ব্যাড এফেক্ট হওয়ার সম্ভাবনা কম, অথচ অনেক কিছু স্বাদ পাওয়া যেতে পারে, কিন্তু কলকাতার বিরিয়ানি কিছুটা হলেও অন্যরকম এফেক্ট আসতে পারে। তা সেই দিক থেকে আমি চাইনিজ ভালোবাসি। অফকোর্স আই উইল প্রেফার দ্য চাইনিজ ফুড। অ্যান্ড অফকোর্স ইউ আর আ ফিটনেস ফ্রিক, সো গো ফর চাইনিজ। আপনার জীবন স্ট্রাগল, স্ট্র্যাটেজি না ডেস্টিনি? আমি বলবো যে আমার জীবনে স্ট্রাগল রয়েছে এবং সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে একটা লক্ষ্যে পৌঁছানো গেছে, কিন্তু সেই লক্ষ্যটা স্ট্রাগল এবং ফোকাসড বা কিছু একাগ্রতা না থাকলে পরে ওই জায়গায় পৌঁছানো যেত না। আমরা সবসময় বলি যে ডেস্টিনিকে অনেকেই প্রেফারেন্স দেয়, কিন্তু যদি ডেস্টিনি ভীষণভাবে কোনো জায়গায় পৌঁছতে সাহায্য করতো, তাহলে সবাই ওই জায়গাটা পৌঁছে যেতে পারতো। অফকোর্স কি হচ্ছে লাক, আমরা যাই কাজ করি না কেন সেই জায়গার থেকে যদি আমি কোনো কারোর দ্বারা ব্লেসড না হই, এই ব্লেসডের অংশটাকেই আমরা লাক বলি। সো লাক সব ক্ষেত্রেই থাকে, বাট দ্যাট শুড বি দ্য প্ল্যান, দ্যাট শুড বি দ্য মোর লেবার, দ্যাট শুড বি মোর ফোকাসড, অ্যান্ড দেন ইউ ক্যান সে দ্য লাক কিছুটা হলেও সাহায্য করেছে। দ্যাট দ্য ব্লেসিং অফ দ্য পিপল, দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড, যদি কোনো জায়গায় কোনো তার অস্তিত্ব থাকে। প্রফেসরে আমরা অনেকটাই জানি, যেটা আমি কিছুক্ষণ আগে বললামও, কি আপনার স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচারের দিকে একটা ডিপ ইনক্লিনেশন আছে। সো আজকের জন্য উইল পিক আপ দ্য আর্ট পার্ট। সো একটা কবিতার লাইন যে আপনাকে আজও চালিয়ে নিয়ে যাচ্ছে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্রপানের পল্ললে, বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে, আসলো হাসি হাসলো কাঁদন, মুক্তি এলো হাসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে,
আজ সৃষ্টি সুখের উল্লাসে। This has been the perspective shift, where journeys don't just inspire, they build legacies. And this is the revolution. So thank you, Professor Samit Ray, for joining us at this channel, and we could learn a lot. And we look forward that we'll have more such series. It was indeed a pleasure to come to your channel, Perspective Shift. Thank you so much.